আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। আমি অত্যন্ত খুশি ডক্টর মাসুদ, আপনি কয়েকদিন পরে আপনাকে আমরা পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার সবাইকে একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনার সমস্ত দর্শক শ্রোতার প্রতি অভিনন্দন এবং সালাম। ওকে, আমি আলোচনাটা মুজিব ভাইকে দিয়ে শুরু করতে চাইছিলাম, বাট আলোচনাটা আমি আপনার কাছ থেকে শুরু করি ডক্টর মাসুদ। আহ যে কোনো একটা দেশের সাথে যখন চুক্তি করতে যায়, দুইটা রাষ্ট্রই নেগোশিয়েট করে যে কোনো বিষয়ের উপরে, এবং নেগোসিয়েশনের পরে একটা ড্রাফট তৈরি হয়, এবং ওই ড্রাফটটা সরকার প্রধানের কাছে যায় ফাইনাল অ্যাপ্রুভালের জন্য, এবং ওই সরকার প্রধান তখন তার এক্সপার্টদের কাছে দেয় আবার রিভিউ করার জন্য যে সব ঠিক আছে কিনা, তারপরে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু গত 16 বছরে হাসিনা শেখ যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, 2017 সালের 8ই এপ্রিল একটা নিরাপত্তা এমওইউ স্বাক্ষর হয়েছে। 2017 সালে আরো একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, ডিজেল আমদানি করবে, পাইপ লাগাইয়া বাংলাদেশে আনবে। আমি একটু মেনশন করতে চাই ডক্টর মাসুদ, ইন্ডিয়া কিন্তু ডিজেল প্রডিউসিং কান্ট্রি না। তারা রিটেল থেকে অন্য এক জায়গা থেকে ডিজেল এনে তারা রিফাইন করে তারপরে তারা সেল করে। অর্থাৎ আমরা কোনো ডিজেল প্রডিউসিং কান্ট্রির কাছ থেকে আনি নাই। ডিজেল প্রডিউসিং কান্ট্রির কাছ থেকে যদি আমরা আনতাম অনেক চিপে আনতে পারতাম। হাওয়ার এই চুক্তিগুলা স্বাক্ষর করছে। লাস্ট আর একটা চুক্তি স্বাক্ষর করছে 2019 সালের অক্টোবর মাসের 6 তারিখে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাডার বসানো হবে। এখন এই চুক্তিগুলোর ক্ষেত্রে কয়েকটা জিনিস মেনটেন করছে, যে চুক্তিগুলো কখনো বাইরে প্রকাশ করা হয় নাই। এই চুক্তি কি লেখা আছে এটা জনগণকে দেখতেও দেওয়া হয় নাই, কিন্তু চুক্তিগুলো করা হয়েছে। কিন্তু এই চুক্তিগুলো ভিতরে কোনো সমতা আছে কিনা, কোনো কিছু আছে কিনা কেউই জানে না, কিন্তু সাফার করতেছে দেশ, ভুক্তভোগী হইতেছে দেশ। এখন আমি যদি এক কথায় বলি, ভারতের স্বার্থে একপাক্ষিক চুক্তির কবলে দেশ, আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন ডক্টর মাসুদ? হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমরা সবাই জানি যে ভারত কোনো তেল প্রডিউসিং কান্ট্রি না। অন্যরা তেল প্রডিউস করে বিভিন্ন, আমরা জানি মিডল ইস্টের অনেক কান্ট্রি, ভেনেজুয়েলা, আমেরিকা, রাশিয়া, এরা হচ্ছে তেল প্রডিউসিং কান্ট্রি। মাসুদ ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না। না না, টেলিফোন আসতেছে, এটাতে ডিস্টার্ব করতেছে। ফোন আসতেছে এই জন্য। সরি। আচ্ছা, তো ভারত থেকে নেওয়ার অর্থ হলো একটা মধ্যস্বত্বভোগী দেশের থেকে নেওয়া। ভারত সস্তায় তেল কিনে, হয়তো রাশিয়ার কাছ থেকে কিনে, সেটাকে সে মার্কেটিং করে উইথ হায়ার রেট, তার বেনিফিট রেখে। তো আমরা এক নাম্বার তেল যেহেতু কিনতাম, তাকে কিছু বেনিফিট দিতে হতো। এখন আমাদের দুইটা বেনিফিট দিতে হয়। তেল কেনা যে দেশ, তার একটা বেনিফিট এর মধ্যে আসে, সেটা চলে যায়, প্লাস মধ্যস্বত্বভোগী ভারত তার উপর দিয়ে আরো পয়সা নেয়। এরকম জেনারেলি চুক্তিতে এটা খুব সম চুক্তি না, এটা খুব ব্যালেন্স চুক্তি না এরকম। আর ভারতের সঙ্গে আমাদের কোনো চুক্তি শেখ হাসিনার আমলে ব্যালেন্স ছিল না, সবকিছু ভারতীয় স্বার্থকে দেখা হতো। তো সেই চুক্তি যখন দেখতে না দেওয়া হয়, যেটা আপনি বলছেন, আপনি খালি বলছেন না, আমরা জানি যে বহু চুক্তি হয় যেটা জনগণ জানেই না, জনগণের কোনো ধারণাই নেই কি হচ্ছে। তো এসব ক্ষেত্রে সবসময় বাংলাদেশ সাফার, এবং এরকম যতগুলো চুক্তি ছিল, অনেকগুলো চুক্তি প্রফেসর ইউনূসের সময় ক্যান্সেল হয়ে যায়। আমি জানি না সবগুলো চুক্তি হয়েছে কিনা, কিন্তু সমস্ত বাইল্যাটারাল চুক্তিগুলো যদি আমাদের দেশের এক্সপার্টরা মনে করে যে এই চুক্তিটা ব্যালেন্স না, অল শুড বি ক্যান্সেল। অ্যাকচুয়ালি সবগুলোই ক্যান্সেল করে দেওয়া উচিত বলে আমি মনে করি, আমার দেশের স্বার্থের জন্য মনে করি। এবং এটা 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 ভাবা এবং আশা করাটা কোনো অন্যায় নয়। আমি আমার দেশের স্বার্থ দেখবই, অন্য দেশ তার স্বার্থ দেখবে, আমি আমার স্বার্থ দেখবো, এটাই নেগোসিয়েশন। তো নেগোসিয়েটেড না হলে পরে উই শুড রিনেগোশিয়েট অর ক্যান্সেল দি চুক্তি আর কি। মাসুদ ভাই, আপনার আর আমরা আমেরিকান জীবনে আমরা আমরা ওটাকে কি বলে, আমরা কি মার্কেট আছে না যেখানে শপিং করতে যাই, লং আইল্যান্ডের কোন জায়গায় কি মার্কেট, ডিসকাউন্ট মার্কেট, এটাকে কি মার্কেট যেন বলে নিরা? আমরা যে শপিং
একটা হলো ফ্লি ল্যাঙ্গার মার্কেট, শপিং মল, ল্যাঙ্গার শপিং মল, ল্যাঙ্গার শপিং মল, ট্যাঙ্গের 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 ল্যাঙ্গার শপিং মল, অর্থাৎ আউটলেটস। ওখানে আউটলেট, বিঙ্গো, আউটলেট, অর্থাৎ ম্যানুফ্যাকচারার আউটলেট হচ্ছে ট্যাঙ্গা শপিং মল। আমরা ওখানে কেন যাই? আমরা কম প্রাইসে পাবো এই জন্য যাবো, দ্যাটস রাইট। নাকি অন্য কোনো কারণ আছে? না না না, ট্যাঙ্গার শপিং মলে না গিয়ে আমরা যদি জর্জিও আরমানি কিনতে যাই মহল্লার কোনো একটা দোকানে, তাইলে আমরা কত ডাবল বা ট্রিপল প্রাইসে কিনবো। ধরেন That's right. ট্যাঙ্গার মলে কিনলে আমরা 10 টাকায় কিনবো, ট্যাঙ্গার মলে যদি কিনতে যাই 10 টাকায় কিনবো, আর ওইটা যদি লোকাল কোনো দোকানে কিনতে যাই ওই 10 টাকার জিনিস আমরা 35 টাকায় কিনবো, 10 টাকারটা 35 টাকায়। বাংলাদেশের আওয়ামী লীগ এখনো প্রায় 1.5 কোটি 2 কোটি মানুষ আওয়ামী লীগ করে, যাদের কাছে হাসিনা শেখ দেশরত্ন, হাসিনা শেখ জাতির জনকের কন্যা, হাসিনা জাতির জননী, এ ধরনের কথাবার্তা বাংলাদেশে হয়। ডক্টর মাসুদ, হাসিনা শেখ বা আওয়ামী লীগের কি এই লায়াবিলিটি ছিল না? একটু চিন্তা করে দেখা যে নন প্রডিউসিং ডিজেল থেকে আমরা কেন ডাবল ট্রিপল লায়াবিলিটি দিয়ে ইন্ডিয়া থেকে আমরা ডিজেল আমদানি করতে এই চুক্তিটা স্বাক্ষর করছি 2017-তে। ওয়াজ দেয়ার এনি স্পেসিফিক রিজন? ডেফিনেটলি। শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন কোনো চুক্তি দেখার প্রয়োজন হয় নাই। শি ওয়াজ অলওয়েজ ইন ফেভার অফ হোয়াট এভার ইন্ডিয়া প্রেসেস, ইন্ডিয়া যা সামনে দেবে তাই সাইন করা। যেমন ধরেন টিপাই মুখ নিয়ে আমাদের সাথে একটা বাইল্যাটারাল চুক্তি হবার কথা, যে আমরা উই এগ্রি, যেহেতু আমাদের একটা অবজেকশন ছিল। সারা ভারত এটার পক্ষে ছিল না, এবং 40 বছর মণিপুরে কোনো রাজ্য সরকার যেটা ছিল দ্যাট ওয়াজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে চলতো। এই মণিপুরের সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া ইভেন মণিপুরের যারা বড় বড় প্রফেসর, যেমন প্রফেসর ইবোতম্বি ওয়াজ এ সেসমিক প্রফেসর আর কি, উনি পর্যন্ত মানে এটার বিরুদ্ধে ছিলেন। ভারত এটাকে করতেই পারতেছিল না ভারতের নিজস্ব সমস্যাতে। আসাম এটার এগেনস্টে ছিল, মণিপুর এটার এগেনস্টে ছিল, যারা সাধারণ মানুষ, দে আর অল এগেনস্ট দিস চুক্তি। বাংলাদেশের শেখ হাসিনার মন্ত্রীরা প্লেনে ওঠার আগে এটা তারা এগ্রিড, যেটা খুব ভালো একটা চুক্তি হবে, এটা খুব ভালো একটা জিনিস হবে। যদি ওই 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 বাঁধটা ভেঙে যেত, যেহেতু ওইটা সাইসমিক রেজাল্টে বলা হয় যে বছরে একবার করে একটা হালকা ভূমিকম্প ওখানে হয়, এটা ভূমিকম্পর প্রাধান্য একটা এলাকা। দেখেন এত সমস্যা থাকা সত্ত্বেও ওটা যদি ভেঙে যেত, কখনো যে বানানো হলো, ধরেন বানানো তো হয় নাই, বানানো হলো, ভাঙলে পরে সিলেট 24 ঘন্টার মধ্যে পানির তলে চলে যেত। দ্যাট ওয়াজ এ ডিজাস্টার, যেটা জানা সত্ত্বেও আমাদের শেখ হাসিনার মন্ত্রীরা আগেই তারা রেডি ছিল, আগেই দেওয়ার প্রস্তুত, না সব ঠিক আছে। আমি দেখেছিলাম ওই সময় তারা নামার আগে, ল্যান্ড করার আগে দেওয়ার টেলিং দ্যাট না না এটা চুক্তি ঠিক আছে। তো এই ভারতের সাথে চুক্তি করতে গেলে আওয়ামী লীগের যারা ওই সময়কার রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারা কেউ কখনো দেশের স্বার্থ দেখে নাই, একজনও দেখে নাই। দে অলওয়েজ ওয়ার ফর ইন্ডিয়া, সবাই ইন্ডিয়ার চরের মতন কাজ করতো। তো ভারতের সাথে এই যে চুক্তির কথা আপনি বলছেন, এটা স্বাভাবিকভাবেই যে শেখ হাসিনা কোনো কিছু না দেখে ওরা যেভাবে প্রেস করবে সেভাবে সাইন করবে। ডক্টর মাসুদ, এখানে এই ডিজেলটা নিয়ে আমি কথাটা বলছি একটা কারণের জন্য। কয়েকজন ডিজেল এক্সপার্ট বাংলাদেশ থেকে বলছে যেই পাইপটা দিয়ে পার্বতীপুর পর্যন্ত এই পাইপটা টানা হয়েছে, তারা বলছে বাংলাদেশ থেকে উল্টা কিছু সেখানে দেওয়া হইতেছে, জরুরি ছিল এস্টাবলিশ করা, ডিজেলটা আনা না। যদি সাবজেক্টটা এমন হয়, আমি কথাটাকে আবার বলি, আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা। ভারতের সাথে বাংলাদেশে একটা পাইপ এস্টাবলিশ করছে, এই পাইপটা পার্বতীপুর পর্যন্ত আসছে। এখন বাংলাদেশকে বোঝানো হয়েছে এই পাইপটা বিল্ড করা হয়েছে ডিজেল আনার জন্য, কিন্তু ভারতের অন্য আর একটা স্বার্থ আছে। হাসিনা এগ্রি করছে বাংলাদেশ থেকে তারা কিছু এই পাইপ দিয়ে ভারতকে দিবে, যার জন্য এই পাইপ বসানো জরুরি ছিল, ডিজেল আনাটা জরুরি ছিল না। যদি এটা সত্য হয় তাহলে পরিস্থিতিটা কিভাবে দেখবেন? না, এটা সত্য হলে তো একই তাদের প্লে বুক ওই বইয়ের বাইরে যাচ্ছে না। তাদের প্লে বুকটাই হচ্ছে ভারত যা চাইবে
আমার দেশের ক্ষতি করে হলেও সেটাকে দিতে হবে। দ্যাট ওয়াজ বিনিময়ে ভারত আওয়ামী লীগকে ক্ষমতা রাখবে। দ্যাট ওয়াজ এটাই ছিল মেইন চুক্তি, যে যে আপনারা যা দিবেন আমরা ওটাকেই সাইন করব। আপনাদের কাজ হলো টু কিপ আস ইন পাওয়ার, আর আমাদের কাজ হলো আমাদের দেশটা শেষ করে দিয়ে হলেও উইল বি গোয়িং ইন ইউর ফেভার। তো ওই চুক্তিতে তো আপনার ওর কোনো চুক্তিতেই আপনি বাংলাদেশের কোনো লাভ দেখবেন না। কোন চুক্তি বলে আপনার মোংলা এবং চিটাগং পোর্ট তাদের আওতায় ছিল এবং তাদের কন্টেনার গুলা কখনো কাস্টমস দেখবে না? কোন চুক্তির বলে? মানে কোন ধরনের মানে অসম চুক্তি ছিল? চিন্তা করেন, প্রত্যেকটা চুক্তিতেই তাই ছিল। এমনকি আপনি আমি জানি যে আপনি এই ব্যাপারটা নিয়ে অনেক পড়াশোনা করছেন। এখন একটা আমাদের উপর দিয়ে যে যারা যাবে, কোনো প্লেন যদি যায় আমাদের আকাশ সীমা দিয়ে, তাহলে পরে দেয়ার ইউজ টু বি এ রাডার ইন চিটাগং। আসতেছে মাসুদ ভাই, ওটাকে আমি জানি, এটা নিয়ে আমি আসতেছি, 1 সেকেন্ড ভাই, আমি আসতেছি। মুজিব ভাই, মানে আমি শুধু এটুকু বলতে চাই যে কখনোই কোনো পয়সা বাংলাদেশকে দেওয়া হয় নাই। ট্রু, 1 পয়সাও না। ওকে মুজিব ভাই, আমি আপনার কাছে আমি সেম বিষয়টা নিয়ে আসছি। তারেক রহমান এই হাসিনার চুক্তি যখন ইরানের যুদ্ধ লাগলো, তখন আপনার খেয়াল আছে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারকে এক্সট্রা একটা পেমেন্ট দিলেন ওখান থেকে গ্যাস আনার জন্য। বলছিল যে হাসিনা এই ক্রেডিটটা, তারা একটা পেমেন্ট মিস করছে, এই পেমেন্টটা দেয় না, এই জন্য তাদেরকে ওটাকে কি বলে, গ্যাস ডেলিভার করছিল। আচ্ছা, যেই মুহূর্তে ইরান যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগার 24 ঘন্টার ভিতরে তারেক রহমান কয়েক হাজার মেট্রিক টন ডিজেল ওই হাসিনার চুক্তির আওতায় তারা ইম্পোর্ট করা শুরু করছে। একবারও জিজ্ঞাসা করে নাই আমরা নন প্রডিউসিং একটা ফুয়েল ডিজেল কান্ট্রি থেকে এই মুহূর্তে কেন আমরা এটা আনতে যাচ্ছি। এখন অনেকে বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, ভেনেজুয়েলার সরকার পরিবর্তন হইতেছে, রাসান থেকে গ্যাস আনতে গেলে এই হবে সেই হবে। আচ্ছা, তাহলে কাতার তো অয়েল প্রডিউস করে, ক্রুড অয়েল ইরাকেও প্রডিউস করে, এই ক্রুড অয়েল বা ডিজেল অ্যাঙ্গোলাও প্রডিউস করে, আফ্রিকান কয়েকটা কান্ট্রি প্রডিউস করে। আমরা সেখানে অনেক কম দামে আমরা ডিজেল আনতে পারতাম, আমরা আনি নাই। তারেক রহমান কোনো কিছু বিবেচনা না করে ইকবাল হাসান মাহমুদ চৌধুরীর টুকু এর কথায়, এর পরামর্শে, সালাউদ্দিন আহমেদের পরামর্শে, আমির খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শে তারা কয়েক হাজার মেট্রিক টন ডিজেল, তারা সরি ওটাকে কি বলে, ব্যারেল, কয়েক হাজার ব্যারেল তারা ভারত থেকে নিয়ে আসছে। আপনি কি তাইলে মনে করেন না যে হাসিনা চুক্তি করে গেছে, হাসিনাও কিছু অয়েল আনছে বাংলাদেশকে ডুবানোর জন্য, তারেক রহমান ওই কোর্সটাই আবার শুরু করছে কোন রিফর্ম না করে? আপনার কাছে কি মনে হয় এটা, ডক্টর মুজিব? ধন্যবাদ, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কথা হলো যে দেখেন, বিএনপি সরকারটা আসছে একটা আন্দোলনের পরে, একটা বিরাট আন্দোলনের পরে মানুষ, জনগণ সেই আকাঙ্ক্ষা নিয়ে আসছে যে এমন একটা সরকার আমরা চাই যে সরকারটা ভারত দেশের স্বার্থটা আগে দেখবে, ভারতের স্বার্থ নয়। বিগত 17 বছরে হাসিনা তার ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সমস্ত কিছু সে ভারতমুখী করছিল এবং ভারতের সাথে ডিপেন্ডেন্ট ছিল, কারণ তারা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখছিল। তারেক রহমান যদি মনে করেন যে ওনার ক্ষমতা জনগণের উপর জনগণ দ্বারা নির্বাচিত হয়ে উনি আসছেন এবং জনগণের উপরই ওনার ক্ষমতা ডিপেন্ড করে, তাহলে আমার মনে হয় ওনার মাইন্ডসেট হওয়া উচিত এখানে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যে চেতনা, সেটাকে প্রাধান্য দেওয়া। এবং যেই জিনিসগুলো হাসিনা করে গেছে সেটার বিরুদ্ধে কিন্তু জনগণ ছিল। হাসিনা যা যা করছে সেই সেই কন্ট্রাক্ট সেগুলি যদি সে করে, তাহলে তার আর হাসিনার মধ্যে যে ডিফারেন্স তৈরি করতে পারলো না। এখন এখানে একটা নির্বাচিত সরকারের উচিত হবে অনির্বাচিত সরকার, স্বৈরাচার সরকার যা যা করছে তাকে, তার ওই রাস্তায় না যে নতুন ভাবে চিন্তা করে দেশের স্বার্থে নতুন ভাবে পুরো জিনিসটা করা। আমি ইন্ডিয়া বলেন আর চায়না বলেন আর ইরান বলেন আর কাদা বলেন, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এটা কি দেশের স্বার্থে কিনা। দেখেন, ইন্ডিয়া এখানে মধ্যস্বত্বভোগী, কারণ ইন্ডিয়া তেল আনছে আরেক দেশ থেকে, সেটাকে আবার তারা কিছু কমিশন রেখে তারা বাংলাদেশ থেকে কিনছে। আমরা কি, আমাদের সাথে কি অন্য কোনো দেশের কোনো সম্পর্ক নাই? আমরা কি ডাইরেক্ট এই তেল ইম্পোর্ট করতে পারি না? আমাদের ট্যাঙ্কার আছে, আমাদের আপনার চিটাগাং রিফাইনারি আছে, আমরা তো
আফ্রিকার দেশ আছে, নানা দেশ আছে যেখান থেকে আমরা তেল ডাইরেক্টলি ইম্পোর্ট করতে পারি এবং আরো সস্তা ইম্পোর্ট করতে পারি। তো এখানে কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়াকে পেসিফাই করার জন্য এবং ভারতের এই আগের এই কন্ট্রাক্ট যেটা গত 18 মাস আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে গ্রাহ্য করেনি, যেটাকে আহ, আহ, এই কন্ট্রাক্টে তেল আনেনি, বরং তারা তার বাইরে যে কাতার থেকে নানা দেশ থেকে তেল, গ্যাস, এলএনজি নিয়ে আসছে, সেই জায়গাটাতে ওই যে কাজটা করে রাখছিলেন ইউনিট সরকার, সেটার উপর বেস করে কিন্তু উচিত ছিল এই সরকার আরো আরো এগিয়ে যাওয়া এবং আরো বেটার যদি কোনো জায়গা থেকে কন্ট্রাক্ট করতে পারতো দেশের স্বার্থে, দেশের আপনার টাকা সেভ করার জন্য, সেটা করা ছিল। সেখানে এটা না করে ভারতের তোষামোদী করার জন্য হাসিনা কন্ট্রাক্টে যে এই এই তেল আমদানি করা, আমি বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি দরকার, কিন্তু তাড়াতাড়ি দরকার হলে আপনার একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। এটা করাতে আমার মনে হয় না জনগণ এটাকে সহজভাবে নিবে, কারণ এই যে জনগণ তার বুকের রক্ত দিয়ে এই এই সরকারকে আজকে ক্ষমতায় আনছে, সেই সরকার যদি জনগণের আশা আকাঙ্ক্ষার বিরোধী কোনো কাজ করে, এটা জনগণ সহজে মেনে নেবে। আরেকটা কথা এই সরকারকে একটু মনে করাই দিতে চাই যে বাংলাদেশের মোর দেন 90% লোক ভারত বিরোধী। তারা ভারতে, আপনাদের ইভেন আপনার বিএনপির মধ্যে আপনি যে দলের নেতা, সেই দলের বেশিরভাগ লোক কিন্তু ভারত বিরোধী। আপনাকে হয়তো কিছু বলবে না, আপনার কাছে কিছু কিছু লোক আছে আপনার সাথে আশেপাশে যারা ভারতের চর হিসেবে বাংলাদেশে বড় করে কাজ করে গেছে, আপনি যদি তাদের কথায়, তাদের সাজেশনে আপনি যদি বাংলাদেশকে ভারতমুখী করেন, এই জনগণ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। আপনার একটা সুযোগ আছে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, আপনাকে দেখানো যে আপনি সত্যিকার একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার তৈরি করেছেন এবং এই সরকারটা দেশের স্বার্থের উপর অন্য কোনো স্বার্থ, কারো স্বার্থকে প্রাধান্য দেয় না। সেটা যদি আপনি এস্টাবলিশ না করতে পারেন, বিসমিল্লাহ যদি আপনি ভারতের পক্ষের লোক, তারপরে আসালামের পক্ষের লোক, যাদেরকে সরাবার জন্য মানুষ জান দিচ্ছে, তাদের লোকদেরকে যদি আপনি বারবার জায়গা মতো নিয়ে আসেন এবং এইসব চুক্তিকে ভারতের পক্ষে যে করেন, তাহলে কিন্তু জনগণ আপনাকে বেশি ক্ষমতা রাখবে বলে আমার মনে হয়। ওকে, মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। নীরা, আমি আপনাকে একটা কথা বলি। আপনি শপিং পছন্দ করেন, সিম্পল কথা। তো শপিং পছন্দ করলে আগে তো আপনি খুঁজেন আমি কোন জায়গায় গেলে ভালো প্রাইস পাবো। যদি ভালো প্রাইস আপনি না পান, সেখানে আপনি যান না। বাংলাদেশের রাষ্ট্র যখন চুক্তি করতে যায়, বাংলাদেশের হাসিনা যে চুক্তি করে গেছে, আওয়ামী লীগ যে চুক্তি ভারতের সাথে করে গেছে, এই চুক্তিটা বাংলাদেশের জন্য অসম, বাংলাদেশের জন্য এটা কোনো কল্যাণ না। আচ্ছা, বাংলাদেশে বিপ্লব হলো, ইউনূস সাহেব, এই বিপ্লবের সময়, বিপ্লবের পরে ভারত বাংলাদেশে যখন এলএনজির অভাব হইল, গ্যাসের অভাব হইল, চীনা যে গ্যাসের প্রাইস দেয় নাই, ক্রেডিট পেমেন্ট ওমান বা কাতারে দেয় নাই বা কুয়েতে দেয় নাই, আপনার মনে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস পেমেন্ট দিয়ে তাদের কাছ থেকে আবার ওই ডিফল্ট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করাইয়া উনি ওখান থেকে গ্যাস আনছে। এখানে বিএনপি, তারেক রহমান ইউনূসের পদ না অনুসরণ করে উনি অনুসরণ করলেন হাসিনার পথ এবং আওয়ামী লীগের পথ, এবং এতে বাংলাদেশকে আরো জাহান্নামে ঢুকানো হচ্ছে। আপনার কি মনে হয় সেক্ষেত্রে বিএনপি জনবান্ধব হলো, জনবান্ধব সরকার হলো, নাকি বাংলাদেশের রাষ্ট্রপক্ষের কল্যাণ কামনা করে তারেক রহমান এই কাজগুলো করতেছে? জি জেকব ভাই, থ্যাংক ইউ। মানে যে বিষয়টা আসলে তুলছেন আজকে, দেখা গেল যে গত 16-17 বছর যেই ফাইলগুলো নাড়াচাড়া হয়েছে, কিন্তু তারপরে এসে যে এই গত 18 মাস কিছু ফাইল তৈরি হয়েছে নতুন করে, সে ফাইলগুলো কোথায় গেছে? এখন কি ওই ফাইলগুলো কি সে বঙ্গোপসাগরে তলিয়ে দিয়ে সে পুরানো 17 বছর ফাইলগুলো সামনে খুলে বসেছেন কিনা, এটাও দেখার বিষয় আছে। কারণ এই যে চুক্তি হয়েছে, চুক্তি তো গত 18 মাসে হয়নি, এই চুক্তি হয়েছে 2017-তে, চুক্তি হয়েছে 2019-এ। তাহলে ওই ফাইলগুলো এখন তারেক রহমানের সামনে আসছে, কিন্তু গত 18 মাসে যে কাজ হয়েছে বাংলাদেশে, যে নতুন যে ফাইলপত্র ক্রিয়েট হয়েছে, ওই সব ফাইলপত্র দেখেন গিয়ে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, ওইসব ফাইলপত্রই কোনো ক্যাবিনেটে নাই।
যেটা দিয়ে কন্টিনিউ করবে। যখন এক গভর্নমেন্ট যায় আরেক গভর্নমেন্ট আসে, এর অর্থ কি ফাইলপত্র কি সব ডিস্ট্রয় করে দেওয়া হয় না? ফাইলপত্রের জায়গায় ফাইলপত্র থাকে, ওখান থেকে কন্টিনিউ করা হয়। তো ওখান থেকে যদি কন্টিনিউ করা হয় তাহলে গত 18 মাসের যে ফাইল তৈরি হয়েছে সে ফাইল কোথায় গিয়েছে? সেই ফাইল ওখানে না থাকলে এই কাজটা তো হতে পারে না। আর আপনি নেগোশিয়েটের কথা যেটা বলছেন, আমি যখন একটা বিষয় নেগোশিয়েট করব তার আগে আমি মার্কেট যাচাই করব, আমি 5টা জায়গা দেখব, 5টা জায়গা দেখে যেই প্রাইসটা আমার পছন্দ হবে, যে প্রাইসটা আমি প্রফিট করতে পারবো, তখন আমি নেগোশিয়েট করব। যে উপরে পড়ে আমাকে দিতে চাচ্ছে তখন তার সাথে আমি নেগোশিয়েট করব, তুমি এই প্রাইস চাচ্ছ, দেখো আমি বাজারে এই প্রাইস পাচ্ছি, তাহলে কেন আমি তোমার কাছ থেকে এই প্রাইসে নেব? তাহলে এইটা নেগোশিয়েট করার মতো দক্ষ মন্ত্রী কি আমাদের দেশে নাই? তারা মন্ত্রী নিয়ে বসেছেন। নীরা, একটা কথা, আমি একটা কথা, ডিজেল আনবে বা ফুয়েল আনবে আমি বুঝলাম, আপনি চমৎকার একটা কথা বলছেন। আমি আপনার কথাটাকে প্রশংসা করি এই জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে আর 18 মাসের সব ফাইল কাগজপত্র বোধহয় তারা আসলেও ডিস্ট্রয় করছে, অর্থাৎ ওই ফাইলগুলো সামনে নিয়ে আসছে। সিনার যেই ফাইলগুলো তৈরি হয়ে গেছে গত 17 বছরে, আমার ধারণা, আমার মনে হয় আপনি যথার্থ বলেছেন। আচ্ছা, কিন্তু তারপরে আমি একটা কথা বলি, তারেক রহমান তো লন্ডনে ছিলেন, লন্ডনে বসে উনি কিন্তু দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ডিফল্ট ক্রেডিটকে আবার রেগুলারাইজ করার জন্য উনি একটা পেমেন্ট দিছে, তাহলে লোনটা ডিফল্টে ছিল না, ক্রেডিট কার্ডটা আবার অ্যাক্টিভ ছিল মিডল ইস্টের সাথে। এখন যে ডিজেলটা ইন্ডিয়া থেকে আনছে, এই ডিজেলটা তারা বলবে এই মুহূর্তে ইরান যুদ্ধের জন্য তারা ইরান থেকে বা লিবিয়া থেকে ডিজেল আনতে পারে না। নীরা, আপনাকে আমি বলি, রাশিয়া এই ডিজেল প্রডিউস করে, অ্যাঙ্গোলা ডিজেল প্রডিউস করে, ইরাক ডিজেল প্রডিউস করে, ভেনেজুয়েলা ডিজেল প্রডিউস করে, আফ্রিকা অনেকগুলো কান্ট্রি ডিজেল প্রডিউস করে, মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি ডিজেল প্রডিউস করে, এবং তাদের প্রাইস ভারতের চেয়ে অনেক কম। আমরা সেখানে যাই না কেন? আপনার কি মনে হয়? তারেক রহমান, আমি জানি, নীরা আপনি জানেন, ডক্টর মুজিব জানে, ডক্টর মাসুদ জানে, আপনার কি মনে হয় তারেক রহমান বা ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু এরা কি এগুলো জানে না? অফকোর্স জানে, অবশ্যই জানে তারা। তাহলে জানলে পরে আপনার কি মনে হচ্ছে তাহলে কি এরা দেশ বন্ধু, জনবন্ধু, নাকি দেশ শত্রু, জনশত্রু? আপনার কি, আমি এক কথায় কি বলবো এটাকে? জনশত্রু বলতে হবে। পেট্রোলিয়াম কর্পোরেশন। ওকে, আমি এদেরকে, আপনি দেশ শত্রু তাদেরকে বলবেন না? ওকে, ইউ অ্যানসার। যারা জনগণের শত্রু তারা কোনোদিন দেশের মিত্র হবে না, হতে পারে না, হতে পারে না। ডক্টর মাসুদ, আমি আপনাকে খুঁজতেছি, আমি অন্য একটা সাবজেক্টে যেতে চাই, আপনি যদি অ্যাভেলেবল থাকেন। ডক্টর মাসুদ, ওকে। মাসুদ ভাই, আমরা ফুয়েলের সাবজেক্টটা একটা কথা বলতে চাচ্ছিলাম। অনেক লোকজন কমেন্টস করছে যে এখন তো লিবিয়া বা ইরান থেকে এই গ্যাস আনা যাবে না, বা ভেনেজুয়েলা থেকে আনা যাবে না, এই জন্য ভারত থেকে আনছে, ইট জাস্টিফাই। মাসুদ ভাই, রাশিয়া কিন্তু, হ্যাঁ নীরা বলছেন কি? সরি জেকব ভাই, একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে জাস্টিফাই, এখন এই কথাটা বলবে। আপনি একটা বিষয় দেখেন, সেটা হলো যে মানে যখন পালা বদল হলো, যখন ইউনূস সরকার চলে গেল, বিএনপি সরকার আসলো, আসার সাথে সাথে ভারতের যে বিষয়গুলো ছিল, মনে হচ্ছিল যে তারা সবকিছু নিয়ে একদম তৈরি হয়ে ডোরের সামনে বসেছিল। যখন আমাদের এই বিএনপি গভর্নমেন্ট আসলো, আসার সাথে সাথে যেরকম যাত্রা গানে বলেন বা ম্যাজিক করে কিছুতে বলেন, জাস্ট স্ক্রিনটা ওপেন করে দেয় আর আসল চেহারাটা বেরিয়ে আসে। কিন্তু ভারতের বেলা একদম এক্স্যাক্টলি এটা হয়েছে যে বিএনপি গভর্নমেন্ট যখন পাওয়ারে আসলো, আসার সাথে সাথে ভারতের সাথে যে একটা স্ক্রিন ছিল সেটা জাস্ট ওপেন করে দেওয়া হয়েছে, এর বাইরে কিছুই না। এর চেয়ে চমৎকার উদাহরণ হয় না। ডক্টর মাসুদ, আপনাকে আমি বলবো, যেই মুহূর্তে তারেক রহমান ওথ নিছে, তারপরের 1 ঘন্টার ভিতরে 293টা ট্রাক, ভারতীয় ট্রাক বেনাপোল সীমান্তে ক্রস করছে। 293টা ট্রাক ক্রস করছে। ওকে, এখন নীরব যে কথাটা বলছে চমৎকার ভাবে ব্যাখ্যা করছে, যে মনে হইতেছিল তারা অপেক্ষা করতেছে বিএনপির লোকজনরা কোন মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যাবে, এবং তারেক রহমান জাস্ট ওথ নেওয়ার দেরি
সাথে সাথে পর্দাটা সরাই দিছে, ভারতরে বলছে ওয়েলকাম। আমার মনে হয় এর চেয়ে আর ভালো এক্সাম্পল আর হইতে পারে না। আমার মনে হয় দ্যাটস হোয়াট ইজ হ্যাপেন। আপনাকে আমি একটা কথা বলতে চাচ্ছি, এই ডিজেল চুক্তির বাইরে হাসিনা শেখ 2019 সালের অক্টোবর মাসের 6 তারিখে ভারতের সাথে আরো একটা চুক্তি করছে। সেই চুক্তিটা করছে যে তারা রাডার স্থাপন করবে। এখন আপনাকে আমি একটা কথা বলি, ইরানের যুদ্ধটাকে আপনি খুব আন্তরিকভাবে এটাকে ওয়াচ করেছেন। এখন ইরান একটা পর্যায়ে দেখলো যে আমাদেরকে যে ওয়াচ করতেছে কাতার থেকে, ওমান থেকে, দুবাই থেকে, আপনি কি জানেন আমেরিকার সেনা ছাউনিতে ইরানের অ্যাটাকের মেইন কারণ ছিল এর প্রত্যেক জায়গায় রাডার বসানো ছিল। একটা জায়গায় ইরানের গতিবিধি লক্ষ্য করার জন্য এই রাডার বসানো ছিল। ইরান কি করেছে, মার্সিলেসলি ওই রাডার গুলোর উপরে হিট করেছে। আপনি দেখেন এই রাডারের একটা ছবি, হিট করেছে এবং ইরান সঠিকভাবে হিট করে প্রত্যেকটা রাডার অফ হওয়ার জন্য গত 7-8 দিন 10 দিনে ইরানের মিসাইল সঠিক জায়গায় গিয়ে আঘাত করতেছে। এখন এই উদাহরণটা আমি কেন টানলাম, একটা কারণে, বাংলাদেশের শত্রু বলতে যদি কোনো রাষ্ট্র থাকে, ওলফ কান্ট্রি, ওলফ ল্যান্ড, সেটা ইন্ডিয়া। বাংলাদেশের কোন দেশপ্রেমিক সরকার ভারত অনুমতি দিবে রাডার বাংলাদেশের অভ্যন্তরে এস্টাবলিশ করার জন্য? মাসুদ ভাই, তারা এখানে 32টার অনুমতি দিয়েছে, 18টা না 19টা অলরেডি এস্টাবলিশড হয়েছে এ ধরনের রাডার বাংলাদেশের কক্সেস বাজারে, কুয়াকাটায়, হিল ট্র্যাক্টসে, এগুলো একটার পর একটা বাংলাদেশে বসানো হয়েছে। এগুলো বসান একদিকে এটা বসাইছে চুক্তির আওতায়, কিন্তু ভারত এই রাডার গুলো বসানোর সাথে সাথে তারা এই কাজটা করছে। India has completed 3,240 kilometers of fencing out of 4,096 kilometers along the Indian-Bangladeshi border. একদিকে কাঁটাতারের বেড়া উঠাইয়া দিছে, অন্যদিকে বাংলাদেশের সরকার এলাও করছে এই রাডার গুলো বাংলাদেশের অভ্যন্তরে বসাইতে। এবং এই চুক্তিটা যখন করে বর্তমান সেনা প্রধান নিচে ওখানে হাজির ছিল, জেনারেল আজিজ ওখানে হাজির ছিল এবং জেনারেল মুজিব ওখানে হাজির ছিল। এখন একটা কষ্টের কথা, শেষের কথাটা বলি, মেজর জেনারেল, তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী ওখানে উপস্থিত ছিলেন। তাইলে আমাদের এই মুহূর্তে এক্সিস্ট করতেছে ওই রাডার গুলো। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি রাডারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন নাই, সক্ষম হন নাই, এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা। কিন্তু ওই পক্ষে বলা হচ্ছে জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান এই রাডার গুলোর ব্যাপারে কোন সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে দেন নাই। আপনি যদি এটার উপরে কিছু বলেন ডক্টর মাসুদ। এটা ওরা যখন করে, ভারত যখন করে, তখন বাংলাদেশকে বুঝাচ্ছিল যে এতে বাংলাদেশের সার্ভেলেন্স ক্ষমতা বাড়বে, আমরা বন্ধু রাষ্ট্র, আমরা একসাথে কাজ করব। 20 ফুটের নিচে, 20 মিটারের নিচে যে ফিশিং বোট গুলি আছে, ওরা ঢুকলে পরেও টের পাওয়া যাবে, জানা যাবে। তো অতএব অনেক খরচ বেঁচে যাবে। উই ক্যান আন্ডারস্ট্যান্ড আগের থেকেই যে অন্য কোনো দেশের থেকে কোনো ট্রলার বা কেউ কিছু মাছ ধরতে আসছে কিনা। এটা ছিল বাংলাদেশের কাছে ভারতের তুলে ধরা অনেকগুলা যুক্তির মধ্যে একটা। মূল কারণটা ছিল মানে আমাদের ট্রলারে আসে কারা ভাই? ভারত ছাড়া কে আসে? বার্মার কয়টা লোক আসে? সবই তো ভারতের লোকই আসে। ভারত কি ভারতের লোক ট্রলারকে ধরার জন্য আমাদেরকে ইয়ে দিচ্ছে? ভারতীয় রাডার, ভারতীয় রাডার দিচ্ছে? ডেফিনেটলি নট। কিন্তু বোঝানো হচ্ছে তাই, এটাই ছিল বোঝানো হচ্ছিল তাই যে এই ট্রলার গুলাকে খুব ট্রেস করা যাবে। আসলে ইন্ডিয়া ওয়াজ ট্রাইং টু ডু, স্টিল দে আর ডুইং, কোন রকম কোন চাইনিজ জাহাজ আশেপাশে দিয়ে ঘুরছে কিনা, বঙ্গোপসাগর দিকে আসছে কিনা, ভারত মহাসাগর থেকে এদিকে আসছে কিনা, তার গতিবিধিকে লক্ষ্য রাখার জন্য বাংলাদেশের ল্যান্ড ইউজ করছিল তারা, যে বে অফ বেঙ্গলের দিকেও আসলো কিনা। এই 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 যে কাজটা, তাতে ডেফিনেটলি চায়না উইল নট বি ভেরি হ্যাপি
তাতে তার খুশি হওয়ার কথা না। মানে ভারত সমস্ত দিক থেকে আমাদের ক্ষতি করছিল। এটা তারা নিজস্ব ইনফরমেশন কালেক্ট করছিল অন আওয়ার, মানে বন্দুকটা আমাদের ঘাড়ে রেখে, এবং যেহেতু বন্দুকটা আমাদের ঘাড়ে, সেহেতু আমাদেরকেও খারাপ চোখে দেখছিল চায়না, যাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। তো এই চুক্তিটা কেন করলো, এগুলো তো জনগণ জানেই না, বেশিরভাগ জনগণ জানেই না। আর যারা জানে তাদের তাদের বেশিরভাগ তখনকার যারা ছিল তারা সবাই দালাল ছিল আর কি। তো আলটিমেটলি এই চুক্তিটা আমার মনে হয় না যে বাংলাদেশের জন্য খুব ইয়ে হবে, মানে খুব ভালো কিছু হবে। তাদের আরেকটা রাডার আছে, আরেকটা রাডারের কথা বলি, এটা তাদের না, আমাদের একটা রাডার আছে। আমাদের দেশের উপর দিয়ে যদি কেউ যায়, ফ্লাই করে, তাহলে পরে দে আর সাপোজ টু পে সাম মানি টু আস। আজ পর্যন্ত ওই পয়সা ইন্ডিয়া নিয়ে গেছে। অল দ্যাট মানি হ্যাজ বিন টেকেন বাই ইন্ডিয়া। দেখানো হচ্ছে যে এটা ইন্ডিয়ার। টিল টুডে এখনো ওই পয়সাটা আমরা আমাদের নিতে পারি না। আমাদের দেশের উপর দিয়ে যাবে, দে আর সাপোজ টু পে আস। যত প্লেন যাবে আমরাও দেই। দিস ইজ এ নর্মাল ইন্টারন্যাশনাল রেগুলেশন। ওই রেগুলেশনে যে পয়সা পাওয়ার কথা, এমনি তো অকেজো একটা ছিল, এবং যখন একটা কাজের রাডার বসানো হলো, সেই রাডারের যা ধরা হতো সব ইন্ডিয়ার কাছে থাকতো। অল দি ডেটা উড বি উইথ ইন্ডিয়া, পয়সাটাও ইন্ডিয়াকেই দেওয়া হতো। তো এভরি সিঙ্গেল চুক্তি যা আমরা দেখছি আমাদের দেশের ব্যাপারে, ভারত কখনোই আমাদের দেশের ভালো চায় না। কোনো দেশেরই ভালো চায় না ভারত। মুজিব ভাই যে একটু আগে বললেন যে 90% লোক ভারত বিরোধী, হুইচ ইজ ভেরি মাচ ট্রু। অত্যন্ত সত্যি কথা। মানুষ এইভাবেই জেনে জানতে পেরে ধীরে ধীরে দে অল টার্ন এগেনস্ট ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া কখনো কারো সম মানে সমস্ত চুক্তি হবে অসম তাদের পক্ষে। তো এটাও একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা মাছের ট্রলার খুঁজে বেড়াচ্ছি, ইন্ডিয়া তার নিজস্ব কাজ করে যাচ্ছে আর কি। আমাদের কে, আমরা কোনো শত্রুর দিকে তো লক্ষ্য রাখছি না ভাই। আমাদের ধরেন চায়না বা আমেরিকা বা এরকম কোন বড় বড় যারা নেভাল নিয়ে চলে, তাদেরকে যদি আমরা লক্ষ্য রাখার দরকার হয়, ডু আই হ্যাভ দি মিনস অফ ফাইটিং এগেনস্ট দেম? ধরেন তারা একটা বিরুদ্ধে কিছু গেল, তো আমরা কি তাদের এগেনস্টে ফাইট করার মতন ক্ষমতা আছে নাকি আমাদের চায়না বা আমেরিকার সাথে? নাই। সো ওয়াই উই আর ফাইন্ডিং দেম আউট? আমাদের তাদের সাথে ভালো সম্পর্ক রাখলেই হলো। তো সেটা না করে আমাদেরকে বোঝানো হলো মাছের ট্রলার দেখা যাবে আর কি, 20 মিটারের মতন হলে, ছোট হলে। ডক্টর মাসুদ, শুধু তাই না, আপনি আমাকে একটা কথা বলেন, এই রাডারের সাথে জড়িত, এই রাডার মেইনটেনেন্সের সাথে জড়িত বাংলাদেশ সশস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কিছু লোকজনরা এখানে জড়িত, যারা রাডার মেইনটেনেন্স করে। ওখান থেকে একটা সোর্স বলছে এই রাডারের ডাটা নেয়ার জন্য তাদেরকে বাংলাদেশে আসতে হয় না। বাংলাদেশ গভর্নমেন্টের হাসিনা বলছিল এই ডাটা তো আমাদের থাকার দরকার নাই, কেউ যদি আসে বাইরের থেকে, ইন্ডিয়া আমাদেরকে ইনফর্ম করবে। অর্থাৎ আমাদের সার্ভিলেন্সের টোটাল নিয়ন্ত্রণ ভারতের হাতে রেখে কোন দেশের নৌকা আসবে এটা দেখবে বাংলাদেশে বসে ডক্টর মাসুদ ভাই। এবং হাসিনা গভর্নমেন্ট এটাকে মেনে নিচ্ছে। আপনি এই ডাটা বাংলাদেশের কেউ রিভিউ করে না, বাংলাদেশের কারো পাওয়ার দরকার নাই, এর পুরা নিয়ন্ত্রণ ইন্ডিয়ানদের। এই রাডারের কোন জায়গায় কোনো কিছুর যদি যান্ত্রিক ত্রুটি অথবা নেটওয়ার্ক ত্রুটি কোন জায়গায় কিছু হয়, আমাদের বাংলাদেশের ডাবুরেরা ফিক্স করে দেয়, কিন্তু তাদের কাছে কোনো ডাটা থাকে না। এই ডাটাগুলো ইন্ডিয়ানরা নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ, আমাদের ডাটা। তাইলে আমাদের সশস্ত্র বাহিনী রাখার দরকার কি মাসুদ ভাই? যেই ইরানি মিসাইল দিয়ে প্রথম রাডার হিট করছে মিডল ইস্টে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, সেখানে আমাদের দেশের সশস্ত্র বাহিনী, আমাদের দেশের সার্বিক অবস্থান ভারতের হাতে তুলে দেওয়ার পরে তারা এখন জেকব মিল্টনে গালি দেয়। জেকব মিল্টন আর্মিরে গালি দিল কেন? জেকব মিল্টন আর্মিরে অসম্মান করলো কেন? আর্মি হইছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের নিরাপত্তার প্রতীক, বাংলাদেশের ইন্টেলিজেন্সের প্রতীক, বাংলাদেশের সার্ভিলেন্সের প্রতীক। ডক্টর মোহাম্মদ মাসুদ, আপনি কি মনে করেন নাকি বর্তমান বাংলাদেশের সশস্ত্র বাহিনী এর কোনটাই কভার করে? এটা এন্টার বাহিনীকে না বলে আমরা বলি যে বাহিনীর কিছু অসৎ অফিসার, ধরেন আপনার একটা লেখাতে দেখেছিলাম প্রায় 2-3 ডজন অফিসার আমাদের এগেনস্টে, দেশের এগেনস্টে তাদের স্ট্যান্ড নিয়েছিল ইন ফেভার অফ ইন্ডিয়া।
বিকজ অফ দি প্রিভিয়াস গভর্নমেন্ট। তো ওরা তাদের একেবারে ব্যক্তিগত স্বার্থের জন্য একটা প্রমোশন, একটা এক্সটেনশন, এইসবের জন্য তারা মানুষ মেরে ফেলেছে। দে হ্যাভ ডান ইট। তো কিছু লোককে এরকম লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং দে হ্যাভ ডান দিস কাইন্ড অফ থিংস। তো এই লোকগুলোকে এখন তারেক রহমানের হাতে যথেষ্ট তার তার পিছনে যথেষ্ট ভোট ভোট পেয়ে সে এসেছে আর কি, ইলেক্টেড একজন প্রাইম মিনিস্টার। হি ক্যান নাও টেক কেয়ার অফ দোজ থিংস। এখন ওনার এগুলোর দিকে খেয়াল রাখা উচিত একটা একটা করে। একবারে হুট করে কিছু না, উনি উনি জানেন, মানে হি হ্যাজ গট এক্সপার্টস টু সাজেস্ট হিম। তো এখন এইগুলোর দিকে খেয়াল রাখা উচিত। এই যে অসৎ অফিসার গুলো আছে বাংলাদেশ আর্মিতে, দের ইজ নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। তাদের অনেককে আমেরিকায় ধাওয়া করে বেড়ানো হচ্ছে, যারা রিটায়ার্ড কিছু অফিসার যারা অসৎ কাজ করেছিল বাংলাদেশে, দে ইভেড দি জাস্টিস এন্ড দে আর ফ্লিং ইন ইউএসএ তাদেরকে মানে মোটামুটি ভাবে খুঁজে বেড়ানো হচ্ছে। দ্যাট আই এম শিওর অফ দ্যাট। এদেরকে ধরে ফেলা উচিত, এদেরকে সরিয়ে দেওয়া উচিত এই সমস্ত জায়গা থেকে। এবং সেটা কে করতে পারে? আজকের যারা ক্ষমতা আছে, দে ক্যান ডু ইট। তারা যদি না করে তাহলে পরে আমার মনে হয় তারাও আস্তে আস্তে আনপপুলার হয়ে যাবে, বিকজ পিপল নো ইট, পিপল জানে এটা। ওকে, ডক্টর মাসুদ, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মুজিব, আপনাকে আমি জিজ্ঞাসা করব। ডক্টর মাসুদ আশাবাদ ব্যক্ত করেছে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার, এবং তার অনেক ভালো অ্যাডভাইজার আছে, তারেক রহমানকে অ্যাডভাইস করবে যে এদের ব্যাপারে কাজ করেন। এখন ডক্টর মুজিব, আপনাকে যদি আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, এই লোকগুলো বাংলাদেশ আর্মির জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল, এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল বোধহয় কেউ নাই, সবাই মেজর জেনারেল এন্ড অ্যাবাভ। তারা বাংলাদেশের ডিজিএফআই চিফ ছিল, তারা ফরমেশন কমান্ডার ছিল। আজকে সবাই তারা ভারতে পলাতক। এখন ভারতে বসে তারা অবসর ভাতা পাচ্ছে, ভারতে বসে তারা জেনারেল কবির রেগুলার বেতন পাচ্ছে, ভারতে বসে তারা ইউএইচএস এর যে বাড়ি আছে ওই বাড়ির ভাড়া তুলছে, এবং বাংলাদেশ সরকার এর প্রত্যেকটা ওয়েলফেয়ার তাদেরকে দিচ্ছে। ক্যালকাটায় কোন একজন জেনারেলকে, বাংলাদেশি জেনারেলকে জিজ্ঞাসা করছে যে আপনি দেশে এখানে বসে আপনি এগুলো এনজয় করতে আর কি, আপনি দেশের বিরুদ্ধে কিভাবে দেশদ্রোহিতা করলেন আর্মির ইউনিফর্ম পরে? আমি কোন দেশদ্রোহিতা করি নাই, আমি স্বাধীনতাকে রক্ষা করার জন্য যা যা করার করছি, এই জন্যই আমি এখনো বেতন পাই, এই জন্যই আমি এখন রিটায়ারমেন্ট ভাতা পাই। তারপরে বলছে যে আপনি দেশে যান না কেন? সে কি বলছে জানেন? সে তর্কের এক পর্যায়ে বলছে আল্লাহ আমার পশম ছিঁড়েন। তো আপনার কি মনে হয় তারেক রহমানের বর্তমানে এই ক্ষমতাটা আছে এই বেতন দেওয়া বন্ধ করা, দেশদ্রোহী যারা ভারতে আছে তাদের সব ওয়েলফেয়ার বন্ধ করা, সুযোগ সুবিধা বন্ধ করা, ইউএইচএস এর যত বাড়িঘর আছে এদের সব গভর্নমেন্টের অর্ডার দিয়ে তাদেরকে এখানে ওটারে কি বলে টেক ওভার করা, এগুলোর আপনি মনে করেন কিনা তারেক রহমানের এই ক্ষমতা বা যোগ্যতা আছে? প্রথম কথা বলবো, যারা তার ক্ষমতা আছে সে করবে কিনা সেটা আলাদা কথা। তার ক্ষমতা আপনার জনগণ তাকে সেই ক্ষমতা দিছে, তার অধিকার সে দিছে, এখন সে এটাকে এক্সারসাইজ করার দায়িত্ব হলো তার। দেখেন, এরা যতগুলো লোকগুলো আছে সবগুলো হলো ক্রিমিনাল। দুঃখজনক হলো সত্যি যে গত অন্তর্বর্তীকালীন ইউনূস সাহেবের সরকার, তাদের উপরে অ্যাকশন নেওয়া উচিত ছিল, প্রত্যেকের নামে কেস করা উচিত ছিল, এবং ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে বিচার করা উচিত ছিল। এরা প্রত্যেকেই ফাঁসি হওয়ার যোগ্য। তারা হতে পারে তারা আর্মি অফিসার, সো হোয়াট? আর্মি অফিসার হলে যে 7 খুন মাপ তা নয়। তারা আর্মির রেগুলেশন ভঙ্গ করছে, তারা বাংলাদেশের আইন কানুন ভঙ্গ করছে, এবং তারা সবগুলো খুনি। তারা ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি তারা খুনের সাথে জড়িত। সুতরাং এই ওয়াকারুজ্জামান, সে সেনাপতি প্রধান হয়ে সে এই জিনিসগুলো করে নাই। সেটা হলো তার, প্রথম কথা হলো তার অযোগ্যতা, তার দুর্বলতা, অথবা তার ভারত তোষণ এবং আওয়ামী তোষণের বহিঃপ্রকাশ। তো যেভাবেই হোক, এটা এজ এ চিফ অফ স্টাফ তার উচিত ছিল এদেরকে, তার আন্ডারে যেসব লোকগুলো অপকর্ম করছে, খুনে খারাপ বিষয়ে জড়িত, তাদের অ্যাকশন নেওয়া। সেটা করে নাই। অন দ্য আদার হ্যান্ড সে তাদেরকে সেভ করছে এবং তাদেরকে সেভ প্যাসেজ দিচ্ছে। এই কারণে আমি অলওয়েজ বলছি আপনার প্রোগ্রামে যে ওয়াকারুজ্জামানেরও বিচার হওয়া উচিত, প্রতিটা কেসের সাথে তার বিচার হওয়া উচিত। এখন এখন তারেক সাহেব যদি মনে করে যে ওয়াকারুজ্জামান যে কিনা অ্যাপয়েন্টেড বাই
হাসিনা, আর তারেক রহমান হলো অ্যাপয়েন্টেড বাই জনগণ। তারেক রহমান যদি মনে করেন যে তার ক্ষমতা অ্যাপয়েন্ট বাই হাসিনা একজন অ্যাপয়েন্টির চেয়ে কম, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক হবে। যেখানে জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটে যে উনি জয়যুক্ত হয়ে উনি শাসনভার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী, তার অসীম ক্ষমতা তার এই মুহূর্তে। এবং সেই কারণে আমি মনে করি উনি দেশপ্রেমিক। উনি যদি রাষ্ট্রনায়ক হতে চান, ওনাকে যে রাষ্ট্রে যেই বিগত 18 মাসে, সরি 24-এর খুন খারাপি যেগুলো হচ্ছে এবং তার আগে 17 বছর যত রকম অপকর্ম হচ্ছে এবং যেগুলোতে আর্মি জড়িত, তাদের বিচার করা উচিত, 1 নম্বর। 2 নম্বর হলো তারা কোনোভাবেই এই বাংলাদেশের এই জনগণের টাকায় তারা পেনশন পাবে, তারা তাদের সম্পত্তি ভোগ করবে, এটা হতে পারে না। এটা জনগণের বুকে যেন বুলেট মানে যাদের খুন করছে তাদের টাকা দিয়ে তারা আনন্দ উল্লাস করবে এবং নিরাপদে থাকবে কলকাতায় বা ভারতের নানা জায়গায়, এটা হতে পারে না। তারেক রহমানের উচিত হবে এই মুহূর্তে এই জিনিসগুলো ক্যান্সেল করে দেওয়া। শুধু ক্যান্সেল না করা, তাদের যাতে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে বাংলাদেশে এগুলো ক্রোড় করা এবং তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের বিচার করা। উনি যেহেতু চাচ্ছেন ভারতের সাথে একটা সুসম্পর্ক করার জন্য, এই সুসম্পর্ক করার একটা কন্ডিশন হতে পারে যে এইসব সব ক্রিমিনাল গুলোকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এবং ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, যে চুক্তির মাধ্যমে এইসব ক্রিমিনাল গুলোকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবং ডক্টর মুজিব, আমি বিশ্বাস ডক্টর করি মুজিব, যে আমি বিশ্বাস করি জনগণ এবং সেনাবাহিনী, যেটা একটু আগে ডক্টর মাসুদ বলেছেন, সেনাবাহিনীর বেশিরভাগ লোক, কিছু হাতে গোনা কিছু লোক, কিছু জেনারেল ছাড়া, যারা ভারতের অনুসারী এবং পদদেহী, তারা ছাড়া আর্মি থেকে এবং জনগণ থেকে পূর্ণ সমর্থন তারেক রহমান পাবেন এই কাজে, যদি ওনার সেই সেটা করার ইচ্ছা থাকে এবং উনি যদি এটা করতে চান। ডক্টর মাসুদ, আমি আপনার কাছে, ডক্টর মুজিব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনি বলছেন জেনারেল ওয়াকারের এগুলো করা উচিত, বা জেনারেল ওয়াকারের উচিত ছিল এদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে ডিসিপ্লিন করা। আপনি কি মনে করেন যে এটা কি ওয়াকারুজ্জামানের ব্যর্থতা, নাকি আপনি মনে করেন ওয়াকারুজ্জামান ওয়াজ বিং ব্ল্যাকমেইলড, অর দেয়ার ইজ সামথিং বিহাইন্ড দ্য সিন দ্যাট আমি বা আপনি জানি না, যার জন্য সে বাধা আছে তাদের কাছে, সে চাইলেও এর প্রতিকার করতে পারবে না? এটা মনে হয় না আপনার কাছে? আমার কাছে ওয়াকিলুজ্জামানের ব্যাপারে আমি সবসময় একটু আমার কাছে তাকে প্রথম থেকে মনে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। আমি তাকে কখনোই মনে করিনি যে সে একজন দেশপ্রেমিক সেনাপতি। আমার কাছে মনে হয় যে তার শুধু ব্যর্থতা না, সম্পৃক্ততাও ছিল। কারণ সে যখন সেনাপতি থাকা অবস্থাতে এই জিনিসগুলো হয়েছে, এবং সেটাই এমন না যে তার কাছে এইগুলো খবর ছিল না। যেহেতু সে আওয়ামী ঘরানার অত্যন্ত ভিতরের একজন লোক ছিল এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের, সে প্রতিটা জিনিসই জানতো যে কে কোথায় কি করতেছে। সুতরাং তার একটা সম্পৃক্ততা আছে। আমি বলি না যে সে নিজে কাউকে খুন করছে, কিন্তু তার আন্ডারে এই লোকগুলোকে সে খুন করতে অ্যালাউ করছে। তো তার এখানে সম্পৃক্ততা আছে। 2 নম্বর হলো যে তার এখানে তাদেরকে প্রোটেক্ট করছে সে, এবং সেই যে প্রোটেকশন করার, এটার পিছনে আইদার তার নিজের ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, অথবা তার বিশ্বাস ফেসিস গভর্নমেন্টের উপর তার যে আস্থা বিশ্বাস, এবং তাদের সবাইকে সে রক্ষা করার দায়িত্ব নিচ্ছে। যেভাবে সে শেখ হাসিনা এবং রেহান এবং তারেক সিদ্দিকীকে অতি সুন্দর করে অতি নিরাপত্তার মাধ্যমে সে দেশ থেকে যেতে সহায়তা করছে, সেটাকে আমি মনে করি যে সেটা একটা দেশদ্রোহিতা। সে একজন স্বৈরশাসক যে এতগুলি লোকের খুন করছে, তার চোখের সামনে এগুলো হচ্ছে, সেই তাকে পালাতে সাহায্য করছে। এবং নিরাপত্তা দিয়ে, এবং বাংলাদেশে অনেক ইম্পর্টেন্ট দলিল দস্তাবেজ এবং সোনা দানা অনেক কিছু নিয়ে তাকে বাংলাদেশ সহ্য করছে, এবং এটা ওয়াকারুজ্জামানের বাহিনীটা করছে, তার অলরেডি করা হয়েছে। সুতরাং সেখানে তার দায়িত্ব আছে। এবং তৃতীয়ত হলো যে এর পরবর্তীতে যতগুলি লোককে সে 600 কতজনকে সে পার করে দিচ্ছে, সেটার ব্যাপারে তার সম্পৃক্ততা আছে। এবং সত্যিকার অর্থে ওয়াকিলুজ্জামানকে এই মুহূর্তে অ্যারেস্ট করে তার বিচার করা উচিত। প্রতিটা জিনিসকে তাকে এক্সপ্লেন করতে হবে। হি ইজ পার্ট অফ দ্য হোল থিং। এখানে তার আমি ব্যর্থতা দেখি না, আমি তার সম্পৃক্ততা দেখি। ডক্টর মুজিব, আমি ব্যাক করবো আপনার কাছে। নীরা, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। তারেক রহমান সাহেব এর আগে কখনো কোনো গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন না, উনি কোনো এমপি ছিলেন না, উনি মন্ত্রী ছিলেন না, উনি পার্টির চেয়ারম্যানও ছিলেন না। উনি একজন রাজনীতিবিদ এবং দেশ থেকে 17 বছর দেশের বাইরে ছিলেন। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি কি পৃথিবীতে এমন এক্সাম্পল কিন্তু অনেকে আছে, কোনো এক্সপেরিয়েন্স ছিল না, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসার পরে দে পারফর্মড ওয়েল।
যেমন আমি আপনাকে বলি, বারাক ওবামা উনি যখন আমেরিকান প্রেসিডেন্ট হলো তার কোনো অভিজ্ঞতা ছিল না একটা ফেডারেল অফিস রান করার মতো, বাট হি বিকাম ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা। আপনি কি তারেক রহমানের কাছ থেকে এ ধরনের ফাইনেস্ট কিছু আশা করেন কিনা? অফকোর্স আমি আশা করি, এবং এটা আমাদের জন্য করা সম্ভব। এখানে ফেল করার কিছু নাই। কিন্তু এখানে একটু পিছনে গিয়ে বলি, সেটা হলো যে গত স্বৈরাচারের সময়টা যেটা কাটছে, সেটা দেখেন 16-17 বছর তারা যে রাজত্ব করে গেছে, এবং সেই 17 বছরের রাজত্ব থেকে একটা জিনিস প্রমাণ করে গেছে এবং প্রমাণ হয়েছে যে এই বাংলাদেশ আওয়ামী লীগ কখনই বাংলাদেশের কোনো দল ছিল না। এই আওয়ামী লীগ হলো ভারতীয় দল, ভারতের এজেন্ডা তারা বাস্তবায়ন করেছেন বাংলাদেশের মাটিতে, এবং সেই 17 বছরে যেখানে যা কিছু করে গেছে আজকে পর্যন্ত প্রতিটা জায়গায় সবকিছুই ঠিক আছে। তা না হলে দেখেন আজকে চুপ্পু কেন পার্লামেন্টে যাবে, এখানে সেনাপ্রধান এখনো কেন থাকবে? কারণ আমরা সবাই খুব ভালো করে জানি এই সেনাপ্রধান কে, সে কোথা থেকে আসছে। গত 17 বছরের যে স্বৈরাচার যে বিরাজ করছে বাংলাদেশে, কিন্তু প্রতিটা জায়গায় তারা এখনো বিদ্যমান আছে, কোথাও থেকে কোনো কিছু নড়ে নাই চড়ে নাই, বরঞ্চ তাদের সাথে আরো সঙ্গপাঙ্গ বাড়ছে। সেটা হলো যে বিএনপি নামের কিছু আওয়ামী লীগ আছে, তারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তারা থাকবে, তাদেরকে কেউ নড়াতে পারবে না। কারণ এই আওয়ামী লীগ হলো ভারতীয় দল, এরা কখনোই বাংলাদেশের দল ছিল না, এবং তারা মানে সার্থক তাদের, এবং তারা মানে সার্থক হয়েছে যে এদেরকে তাদের ঘরে নিয়ে যেতে পেরেছেন, এবং নিয়ে যাওয়ার মানে ফলশ্রুতিতে আজকে 32টা কেন, এর চেয়ে আরো বেশিও যদি রাডার বাংলাদেশে বসানোর চেষ্টা থাকে, শুধু চেষ্টা না, তাদের যদি প্রকল্প থাকে তারা অবশ্যই বসাবেন। আজকে সেনাপ্রধান কথা বলতে পারছে না, দেখেন তার পিছনে কয়টা রাডার আছে। আর এই রাডার গুলো যে শুধু ফিশারদেরকে ধরবে, বোর্ড গুলোকে ধরবে তা না, বাংলাদেশের দলগুলো কে কোথায় কি করছে, কে কোথায় কি করবে, তাদেরকে তারা স্পাই করার জন্য এইসব রাডারও তাদের মধ্যে আছে বসানো, এবং তারা সকাল সন্ধ্যা প্রতিটা খবর ওখানে বসেই তারা পাচ্ছে। এজন্য কারো বাংলাদেশে বসে থেকে কোনো ইনফরমেশন দিতে হচ্ছে না। আমরা হয়তো বা মনে করি বাংলাদেশ থেকে সব ইনফরমেশন সকাল সন্ধ্যা চলে যাচ্ছে ওখানে, তা না হলে কি করে এই কথাগুলো জানতে পারে পাবলিক? শুধু পাবলিক বলছি এই জন্য যে আমাদের পাবলিকরা জানে বা জনগণের কাছে আছে সেটা না, কিন্তু এই যে গুপ্ত আচরণগুলো কোথায় হচ্ছে, কোথা থেকে যাচ্ছে, এগুলো তো তাদের কাছে মানে সকাল সন্ধ্যা এবং অটোমেটিক চলে যাচ্ছে, এবং সেই থেকে তারা পা ফেলে সব কাজ বাংলাদেশে করছে, কারণ আমাদের কোনো গোপনীয়তা রক্ষা হচ্ছে না। ওকে, সেখানে কি করে আজকে তারেক রহমান দেশ চালাবে, কি করে সে এখানে আমরা জনগণ যা চাচ্ছি কি করে সেটা সে বাস্তবায়ন করবে? এই বিষয়গুলোকে যদি আগে ধ্বংস করা না হয়, এই বিষয়গুলোকে একদম ডেট করে দিয়ে নতুন করে শুরু করতে হবে, আদারওয়াইজ কোনো অবস্থাতে সে পারবে না কিছু করতে। আপনি মনে করেন কিনা যে তারেক রহমান, তার তো এই মুহূর্তে জনগণের ম্যান্ডেট তার আছে, আপনি কি মনে করেন সে ক্যাপাবল এটা করার জন্য? জেকব ভাই, ক্যাপাবল কথাটা বলবো কি করে, সে ক্যাপাবল হবে এখন? এখন এখানে যদি চুপ্পু না থাকে, 17 বছরের স্বৈরাচারের দোসররা যদি কোন স্থানে না থাকে, তাহলেই তার দ্বারা এটা করা সম্ভব। তাদেরকে সব জায়গায় বসিয়ে রেখে কোন অবস্থাতে এবং কোনদিনও এটা করা সম্ভব হবে না। ওকে, চমৎকার বলেছেন ডক্টর মাসুদ। আমরা শেষ টপিকসে আপনার সাথে একটু কথা বলবো। হঠাৎ করে ডিফেন্স অ্যাডভাইজার ছিল ইন্ডিয়াতে এক ভদ্রলোক, ভদ্রলোকের নাম মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। উনি ছিলেন ডিফেন্স ডিফেন্স অ্যাডভাইজার, নট মিলিটারি অ্যাটাশে ছিলেন না, ডিফেন্স অ্যাডভাইজার দিল্লিতে বাংলাদেশ মিশনে। ওনার সিনিয়রিটিও আসে নাই, ওনার প্রমোশন ডিও ছিল না, ওনাকে হঠাৎ করে ওখান থেকে ডেকে এনে মেজর জেনারেল বানানো হলো। শুধু মেজর জেনারেল না, মেজর জেনারেল বানানোর পরে ডিজি বানানো হলো। এখন একটা কথা, উনি ডিজি হওয়ার সাথে সাথে
ওনার কি এমন হলো যে উনি নাকি অসুস্থতার জন্য উনি নাকি দিল্লিতে গেছে। কিন্তু একটা মজার কথা, উনি বলছে উনি অসুস্থতার জন্য দিল্লিতে গেছে, কিন্তু উনি দিল্লিতে গেছে অন্য একটা কারণে। আপনি জানেন যে দিল্লিতে এক বছরে একটা ডায়লগ হয়, ডিফেন্স ডায়লগ, এটা বলে রাইজিনা ডায়লগ। মাসুদ ভাই আমাকে 1 সেকেন্ড সময় দিবেন, আমি প্রমাণটা দেখাতে চাচ্ছি। মাসুদ ভাই আমি না ডায়লগ, সে ওখানে গেছে, ওখানে গিয়ে সে কার সাথে দেখা করছে? এর সাথে দেখা করছে মাসুদ ভাই, ভদ্রলোকের নাম পরাগ জৈন, এ হচ্ছে চিফ অফ র। সে ওখানে গিয়ে আর এক লোকের সাথে দেখা করছে, তার নাম জেনারেল রেমন, জেনারেল আর.এস. রেমন। সে হচ্ছে চিফ অফ মিলিটারি ইন্টেলিজেন্স। ওখানে গিয়ে সে দেখা করছে। এখন এই লোককে বাংলাদেশের ডিজিএফআই ডিজি বানানো হলো, যে প্রমোশন, তার সিনিয়রিটিতেও সে আসে না, যোগ্যতার কথা আমি বলছি না, তাকে ওখানে বানানো হলো। এখন উনি যদি দিল্লিতে যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে বা পরে, তাতে কি প্রমাণ হয়? এই কথাটা একটা জিনিস প্রমাণ হয়, হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন যে কোনো কি পজিশনে কাউকে প্রমোশন দেওয়ার আগে তাকে 7 বার বা 8 বার ব্যাটিং করার জন্য দিল্লি পাঠানো হইতো। ওয়াকারকে 9 বার পাঠানো হয়েছে দিল্লিতে ব্যাটিং করার জন্য। এই মোহাম্মদ আয়সার রশিদ চৌধুরী, তাকে এই ইন্ডিয়াতে গেছে বললেই হয়তো আমি রাইজিনা ডায়লগে যাইতেছি, আমার ওখানে মিটিং আছে, তাহলে এটা কেন গভর্নমেন্টের তরফ থেকে, আর্মি থেকে বলা হইলো সে চিকিৎসার জন্য ভারতে যাইতেছে? মাসুদ ভাই কাছে সাবজেক্টটা কন্ট্রোভার্সিয়াল মনে হয় না? হ্যাঁ, আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। তার আগে একটা একটা দুইটা ছোট দুই একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে একটু আগে যেটা আলোচনা করলাম আমরা, আমি এই পয়েন্টে আসতেছি। সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে যে আমরা তেল নেই, এইটা ওদের ইয়ে আছে, নুমালিগড় রিফাইনারি লিমিটেড আসামে, ওইখানে তেল শোধন করে। ওখান থেকে ইন্ডিয়াতে যা দেয় তার থেকে বেশি, মানে বাংলাদেশে বেশি দেয় আর কি। কারণ হচ্ছে, এবং এটা নিয়ে ইন্ডিয়ার অনেক লেখালেখি আছে যে কেন বাংলাদেশকে দেওয়া হচ্ছে, যেন চ্যারিটি দেওয়া হচ্ছে। বাংলাদেশকে দাম তো বেশি নেওয়াই হচ্ছে কিভাবে, পার বেল। ওরা একটা 130 কিলোমিটার একটা তেলের লাইন আছে, পাইপ লাইন। এই জি। পাইপ লাইনটা 75% যেহেতু ওদের দেশের মধ্যে, সে ওইটা ওরাই তৈরি করছে, ওখানে আমরা 25% আমাদের কস্ট দেওয়া রাখছে। এবং পার ব্যারেল তারা নিচ্ছে $5.50 পার ব্যারেল ট্রান্সপোর্ট কস্ট থ্রু দ্যাট, হুইচ শুড হ্যাভ বিন জিরো। ইন্টারন্যাশনালি আপনি যদি দূর থেকে আনেন তাহলে পরেও এটা $2.5 বেশি পড়ে না, পার ব্যারেল $2.5 পড়ে। আর সেখানে আমরা $3 করে পার ব্যারেল বেশি দিচ্ছি ইন্ডিয়াকে। এই হলো হিসাবটা মোটামুটি ভাবে। আমি আমি কাগজ কলম পড়ে তারপরে জানাচ্ছি জনতার জন্য। আমি আমি জানি আপনি জানেন, আমি জনতার জন্য জানাচ্ছি যে কেন আমরা এটা নিয়ে চিল্লাচিল্লি করছি, ওয়াই উই আর নট ভেরি হ্যাপি, দিস ইজ দ্য রিজন। আচ্ছা, এখন আসা যাক কায়সার রশিদ চৌধুরী সম্পর্কে। এইটা ফার্স্ট অফ অল আমি আমার টেকটা বলি। আই নো হিম। ও একজন ক্যাডেট কলেজের ছেলে, এবং এখানে আমার সাথে তার যোগাযোগ ছিল। হি ইউজ টু ওয়ার্ক ইন ইউনাইটেড নেশনস, এখানে কার্য করতো। চলে যাওয়ার পরে হি ওয়াজ এখানে ছিল, হি ওয়াজ ও জেনারেল আজিজের সময় সে এপিএস ছিল, অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি, এপিএস ছিল টু জেনারেল আজিজ। অ্যান্ড ওই টাইমে হি ওয়াজ এ কর্নেল। তারপরে সে ব্রিগেডিয়ার হয়ে হি বিকেম দি ব্রিগেড কমান্ডার অফ জেসোর ব্রিগেড। জেসোরের যে ব্রিগেড আছে দুইটা, তার একটার হি ওয়াজ দি ব্রিগেড কমান্ডার। ব্রিগেড কমান্ডার হওয়ার পরে হি বিকেম ইন এনডিসিতে চলে যায় সে। এনডিসি কোর্স করতে করতে শেষ করে বা করতে করতে হি ওয়াজ প্রমোটেড টু বি দি মেজর জেনারেল অ্যান্ড ডিজিএফআই। দিস ইজ মাই ইনফরমেশন, মানে আমি যতদূর জানি আর কি। ওকে পার্সোনালি চিনি। হি ইজ এ
পার্সোনালি যদি বলতে হয় তাহলে পরে সোফার আই গেট ইনফরমেশন ফ্রম আরো অন্যান্য অফিসার, যেমন সোর্ড অফ অনার পাওয়া অফিসার, তার কলেজেরই ছেলে এখানেই আছে। হি সেইজ দ্যাট হি ইজ এ সাউন্ড অফিসার অ্যাজ পার দি মিলিটারি যোগ্যতা যেটা বললেন, ওই দিক থেকে হি ইজ এ ভেরি সাউন্ড অফিসার। সব ঠিক আছে এ পর্যন্ত, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি মাচ হিউমারাস। ওই আমাদের সাথে খুব বসে যোগটোক করতো আর কি। মাসুদ ভাই একটু ব্যক্তিগত জিজ্ঞাসা করি, এর সাথে মেজর জেনারেল শফি আহমেদ চৌধুরী, এ কি মেজর জেনারেল শফি আহমেদ চৌধুরীর ভাই অথবা ছেলে? এটা আমি বলতে পারবো না ঠিক, মানে আমি 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 আপনাকে এই শোতেই বলে দিতে পারবো, বাট এখন বলতে পারবো, আমাকে এটা শুনতে হবে। ওকে, না ঠিক আছে, ঠিক আছে, বলেন আপনি যেটা বলতেছেন বলুন। তো তো আম, সমস্যাটা হচ্ছে যে আপনি একটা প্রমাণ দেখালেন দ্যাট হি ওয়েন্ট টু ইন্ডিয়া ফর ডিসকাশন, জি, দ্যাট ইজ ওয়্যার কোশ্চেনটা আসা শুরু করে। তার আগ পর্যন্ত কিন্তু আমি আমি যতদূর জানি, পার্সোনালি যতদূর জানি, ইজ সাউন্ড অফিসার, ভেরি গুড অফিসার, এবং খুব মজা টজা করে আর কি আমাদের সাথে। সে যখন ছিল প্রচুর মজা টজাও করতো, যোগটোকও করতো, এবং এমনকি জেনারেল আজিজের কিছু ফানি ব্যাপার নিয়ে সে বিদ্রুপও করতো, দ্যাট হি আচ্ছা, ইউজ টু ডু। বাট যখনই ইন্ডিয়ান পেপার দিবে রাইজিনে সে মিটিং এ যাচ্ছে, আপনার কথাটাকে আমি এইখানে খুব মূল্যবান মনে করি যে আপনি বলেছেন যে দেন টেল ইট, ইয়া, ইউ গো ফর রাইজিন মিটিং, দেন টেল ইট দেন আই এম গোয়িং ফর এ মিটিং। হোয়াই ডু ইউ টেক এ কভার? যখনই কভার নিবে যে আই টেক এ কভার অফ মাই, আমি হেলথ দেখাতে যাচ্ছি, এই কভার তো ভাই বাংলাদেশ থেকে বহু লোক আমেরিকা আসে এই কভার নিয়ে যায়। এই কভার গুলো আমরা দিয়ে, মুজিব ভাই এরকম কভার দিয়েছে দু একজনকে, সে ইয়েস, আসলে অন্য কাজে, হেলথ হেলথের ব্যাপারে বাংলাদেশে মহান নেতা, বিরাট বড় বড় নেতা, আপনি নাম বলার সঙ্গে সঙ্গে চিনবেন। এই কভার দরকার হয় যখন আপনি আপনার আসল উদ্দেশ্যটাকে ঢাকতে চাবেন। তো আসল উদ্দেশ্যটা যদি রাইজিনের মিটিং হয় এবং সেটাকে আপনি ঢাকতে চান, দেন ইটস এ কোশ্চেন। আমার মনে হয় এখানে ইউ আর ভেরি মাচ রাইট, যে এই যে আপনি দেখালেন রাইজিনা এবং এই মিটিং এ বাংলাদেশ থেকে যাচ্ছে, টেল ইট। এটা যেহেতু বলেন নাই, সেহেতু সন্দেহটা আসাটা স্বাভাবিক। আমি এখন পর্যন্ত আশা করি যে ইট শুড হ্যাভ বিন এ রুটিন মিটিং, হোয়াট এভার, রুটিন মিটিং তো ইন্ডিয়ার সাথে আমাদের হওয়া উচিত না, বাট ধরে নিলাম আমাদের গত গত যে ইনার্শিয়া, ওটা এখনো থামে নাই আর কি। যেই জোরে চলতেছিল ইন্ডিয়ার দিকে, ওইটা থামতেও তো সময় লাগে। তো সেই ইনার্শিয়ার মধ্যে এখন পড়ে গেছে হয়তো, আমি ধরে নিচ্ছি ফর দি গুড সেক, বাট হি হ্যাজ টু কাম আউট ক্লিন, যে না আমি ওখানে গিয়েছিলাম রুটিন মিটিং এর জন্য, ইটস এ সিম্পল বাইল্যাটারাল মিটিং, এখানে কোথাও কোনো কম্প্রোমাইজ করা হয়নি, দ্যাটস হোয়াট হি হ্যাজ টু সে। তা না হলে পরে আপনার সন্দেহটাকে ফেলে দেওয়ার কোনো রাস্তা নেই। দি ওয়ে দ্যাট ইউ আর পুটিং ইট, সামনে যেভাবে প্রমাণ দিয়ে যেভাবে দেখালেন, এটাকে ফেলে দেওয়ার কোনো রাস্তা নেই। মাসুদ ভাই একটা কথা আপনাকে বলি। প্রথম কথা, হিন্দুস্তান টাইমস হলো ইন্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস, এত রিলায়েবল পত্রিকা, হিন্দুস্তান টাইমস কে ইগনোর করার মতো কোনো ক্ষমতা কারো নাই। দ্যাটস রাইট। হিন্দুস্তান টাইম যদি বলে যে ডিজিএফআই কায়সার রশিদ চৌধুরী ইন্ডিয়াতে এসে রাইজিনা ডায়ালগে পার্টিসিপেট করার জন্য, এবং এই পার্টিসিপেশনের পরে সে পরাগ জৈনের সাথে দেখা করছে এবং জেনারেল আর এস রেমনের সাথে দেখা করছে, এটা যদি বলে এর অর্থ হইতেছে সে করছে। এখন আমি একটা কথা এখন আমি বলবো, যেটা ওই এখানে বলে নাই, হিন্দুস্তান টাইমসে বলে নাই। মজার কথা হচ্ছে উনি যেদিন ইন্ডিয়াতে গেলেন, বনগাঁতে হাদির হত্যাকারী ফয়সাল করিম গ্রেফতার হয়েছে, এবং ডক্টর মদন ভট্টাচার্য, আমার এক শুভাকাঙ্ক্ষী এবং ত্রিপুরা ইউনিভার্সিটির এক সময়ের ভিসি ছিলেন, উনি বনগাঁতে খবর নিতে, আমি বলছিলাম, বনগাঁ থানার পুলিশ স্টেশন থেকে সরাসরি বলছে বাংলাদেশের আর্মির লোকজনরা তাকে আজকের এখানে হ্যান্ড ওভার করছে এবং আমাদের এখানে গ্রেফতার দেখানো হয়েছে। তাহলে পরিস্থিতিটা আসলে কি দাঁড়াইলো? জেনারেল কায়সার রশিদ চৌধুরী কি রাইজিনা যাওয়ার পথে উনি কি বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়াতে হ্যান্ড ওভার কইরা তারপরে ওই মিটিং এ গেছে? পরিস্থিতিটা কি এভাবে দাঁড়ায়? হঠাৎ করে বনগাঁ পাওয়া গেল ফয়সাল করিম রে, একদিন আগেও না একদিন পরেও না, এবং ফয়সাল করিম ওইখানে ধরা পড়লো, সাথে সাথে গোরখোদক আব্বাস অসুস্থ হয়ে গেল এবং তাকে সার্জারি করার জন্য তৈরি করা হয়ে গেল গা। এবং বাংলাদেশে এখন স্লোগান উঠছে
যে তাকে সাইবার বুলিং অর্থাৎ গোরখদক আব্বাসকে জেকব মিল্টন বা অন্যান্য বহু লোকজন সাইবার বুলিং করছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। টোটাল পরিস্থিতিটাকে আপনার কি মনে হয়? এটা কি পাতানো খেলা মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে জাস্ট হচ্ছে কোইন্সিডেন্স? না, সোফার ডিজিএফআই ইজ কনসার্ন, সে এই জিনিসগুলোকে ক্লিয়ার করলে পরে ক্লিয়ার হবে, তা না হলে পরে এই ধোঁয়াশাটা থেকে যাবে। আমি যেহেতু এই ব্যাপারটা খুব বেশি ভালো জানি না, আপনার কাছ থেকে শুনছি এবং আমি ডেফিনেটলি এখন খোঁজ খবর করবো। জানি না বলে আমি এটাতে খুব বেশি মন্তব্য করতে চাচ্ছি না, যেহেতু আই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ। ওকে ডক্টর মাসুদ, আমাদের শো আমরা আজকে শেষ করব, মুজিব ভাইকে কোথাও যেতে হবে। নীরা, আপনারা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলতে চান, আমি শুধু এটাই বলবো, গোরখদক আব্বাস বলছে তাকে সাইবার বুলিং করা হয়েছে, অথচ সাইবার বুলিং এর জন্য উনি নাকি অসুস্থ হয়েছে। কিন্তু আমি রাজনৈতিক একটা মন্তব্য করব আপনাকে। রাজনৈতিক মন্তব্য হলো এই, গোরখদক আব্বাস মানসিকভাবে অত্যন্ত ট্রাউমাটাইজড, কারণ ওনার মতো একজন সিনিয়র মানুষ, ওনাকে মন্ত্রী বানানো হয় নাই। এমনকি উনার বউ, যে নিয়ে উনি রাজনীতি করে, তাকে এমপি মনোনয়ন দেওয়া হয় নাই। এবং ওনাকে কি বলে, ভোট রিগিং করে তারপরে ওনার নির্বাচিত হইতে হয়েছে। ভোট রিগিং করে, মারামারি, ধরাধরি, খুনাখুনি করে, হাদির মতো মানুষকে খুন করে ওনাকে নির্বাচনে জিততে হয়েছে। নির্বাচনে জেতার পরে উনি আশা করেছিলেন অ্যাটলিস্ট ওনাকে কোনো ফুল মন্ত্রণালয় দেওয়া হবে, দেওয়া হয় নাই। পরবর্তীতে ফুল মন্ত্রণালয়ের যোগ্যতা তো দেয় নাই, ওনাকে মুখ্যমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা করা হয়েছে। ওনার আসলে মনোকষ্টটা ওখানে, সবাই বলে উনি এই জন্যই হার্ট অ্যাটাক করছে। কিন্তু এখন প্ল্যান হচ্ছে গোরখদক আব্বাসকে, গোরখদক আমি বলছি, আরো অনলাইনের লোকজনরা গালি দিছে, সাইবার বুলিং করছে, এখন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। রাজনৈতিক এই সিনারিওটাকে আপনি কিভাবে দেখেন নিরুনিরা? জেকব ভাই, আমি এখানে একটা কথাই শেষ করতে চাচ্ছি, সেটা হলো যে বাংলাদেশে আমাদের দেশের রাজনীতিবিদরা রাজনীতি করে উইথ, মানে পলিটিক্স যেটা করে সেটা হলো উইদাউট পলিসি। এদের কোনো পলিসি নিয়ে যে এরা পলিটিক্স করে সেটা না। এখানে আমি বলবো, যদি এখন মির্জা ভাই যদি এখন অসুস্থ হয়ে থাকেন বা যেটাই হয়েছেন, সে শিকার হয়েছেন রয়ের, এ কথাটা টুডে এন্ড টুমরো আপনার সামনে চলে আসবে। আপনার কেন মনে হচ্ছে রয়ের সাথে জড়িত? রয়ের সাথে জড়িত বলবো এই জন্য যে দেখেন, তার মতো বর্ষিয়ান একজন নেতা, এবং ঢাকার শহরে, ঢাকার মানে আমাদের জন্মলগ্ন থেকে আমরা যেটা দেখে আসছি, শুনে আসছি বা বুঝে আসছি, সে থেকে মানে তার এখন এই অবস্থায়, মানে এত কিছু ঝড় তুফানের পর এই রেজাল্ট তার আসার কথা না। আর আরেকটা জিনিস এখানে আমি মানে দুয়ে দুয়ে চার মিলাতে চাচ্ছি, সেটা হলো যে ফয়সাল ওখানে অ্যারেস্ট হলো, তার সাথে সাথে এখানে মির্জা ভাই অসুস্থ হলো, এবং তাকে যেভাবে অসুস্থ, যদিও ফ্যামিলি থেকে ছেলে মেয়েরা মানে বলতেছে বাবার বয়স হয়েছে, বয়স যেটাই হোক না কেন, তার শারীরিক এ ধরনের যদি কোনো অসুস্থতা থেকে থাকে, এটা তো তার ফিজিশিয়ান, পার্সোনাল ফিজিশিয়ান যে, সে তো খুব ভালো করে জানবে এবং সে বিবৃতি দিতে পারবে যে তার এ ধরনের কোনো মানে হওয়ার কোনো সম্ভাবনা ছিল কি ছিল না, সেটা তারা মানে সায়েন্টিফিক সাইট গুলো তারা কভার করে বলতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে মেইন বিষয়টা হলো যে হাদি হত্যাকারী যে, সে ও তাকে ওখানে অ্যারেস্টে দেখালো, এখানে কেন মির্জা ভাইকে অসুস্থ মানে এটা এখন হাইলাইট করা হচ্ছে, তার পিছনে আবার এখন বুলিং সাইবার এদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে যে তাদের বিরুদ্ধে এখন মানে কেস করা হবে। তো এগুলো সবকিছু গোটাটা দেখবেন টুডে এন্ড টুমরো চলে আসবে। এটা হলো সে রয়ের ভিকটিম। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করছি। ডক্টর মুজিব, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আজকের আলোচনায় আপনি ডক্টর মাসুদ এবং নীরার অনেক কথাবার্তা আপনি শুনেছেন। আপনি এই কথাগুলোর প্রসঙ্গে আপনি যদি কোনো কথা বলতে চান, চুক্তি নিয়ে কোনো কথা বলতে চান, হাদির হত্যাকারীর গ্রেফতার নিয়ে বলতে চান, এই আলোচনার মধ্যে আপনি যদি কনক্লুড করেন, আমরা আলোচনা আজকে শেষ করব।
হাদির যে হত্যাকারী আহ, তার সময় যেটা আমি জানি যে ইন্ডিয়া তাকে বেশ কয়েকদিন আগে অ্যারেস্ট করেছিল। এটা যে কয়েকদিন আগে ইলেকশনের পরে যে ঘটনাটা ঘটেছে ওরা, এটা অনেকটা প্ল্যান্ড এবং একটা নাটকীয়তা করছে। আমার যতটুকু শুনছি আমি জানতে পারছি যে হি ওয়াজ অ্যারেস্টেড বিফোর দ্যাট। হ্যাঁ, তো সেখানে একটা নাটকীয়তা তৈরি করছে। দ্বিতীয় নম্বর হলো না, জনাব মির্জা। নাটকীয়তা তৈরি করছে ইন্ডিয়াতে, না নাটকীয়তা বাংলাদেশে তৈরি করছে? এটা ইন্ডিয়া মিলেই করছে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো একটা গোষ্ঠীর সাথে জোট সাজস্য করে এটা করা হয়েছে। কারণ ওকে। যখন ইউনিট সরকারের সময় কিন্তু এটা পাবলিশ করা হয় নাই, জানানো হয় নাই যে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইন্ডিয়াতে, এবং সে কাস্টডিতে ছিল। তো এটা এটা আমি বলবো যে এটা একটা নাটকতেই করা হয়েছে, বা এটাতে ইন্ডিয়া জড়িত, জড়িত। দ্বিতীয় নম্বর হলো যেটা মির্জা আব্বাসের ব্যাপারে যেটা বলা হয়েছে, আমি যেহেতু খোঁজ নিচ্ছি, সো মির্জা আব্বাসের আসলে স্ট্রোক করছে, এবং এটা ইস্কিমিক স্ট্রোক বলি আমরা। মানে আপনার একটা ব্রেনের পার্টিকুলার জায়গাতে যখন ব্লাড সার্কুলেশন যায় না, তখন একটা স্ট্রোক হয়। তো এই স্ট্রোকের কারণেই এটা তাকে এভারকেয়ার হসপিটালে নেওয়া হয়েছে, এবং ওই স্ট্রোকের সময় অনেক সময় ব্রেনটা ইডিমা হয়ে ফুলে যায়। তো ওই কারণে তাকে সার্জারি করতে হচ্ছে, যাতে করে যখন ব্রেনে ইডিমাটা হয়, ফুলে যায়, তা যাতে করে ওইটা ব্রেনটা পুশ করে তাকে যাতে মৃত্যু না হয়, তার জন্য এই সার্জারি করতে হয়। তো আমি কালকে একটা ভিডিও দেখলাম যে যে সার্জন উনি বলছেন যে উনি কি করেছেন, এবং উনি ডিসক্রাইব করেছেন যে এটা ইসকেমিক স্ট্রোক ছিল, এবং ওনাকে বাঁচাবার জন্য ওনাদেরকে সার্জারি করতেছে। তো সার্জারি মেইনলি এইটা করা হয়, অথবা আরেকটা জিনিস করা হয় যে আপনার ব্রেনের ভিতরে কতগুলি জায়গা আছে বলে আমরা বলি ভেন্ট্রিকল, যেটার মধ্যে কিছু পানি থাকে। তো ব্রেনটা যখন সোয়েল আপ করতে থাকে, ওই পানিটা বের করে ফেললে ইউ ক্রিয়েট এ স্পেস। তো এটার জন্য একটা নল ঢুকাতে হয় ব্রেনে, স্কালে ছিদ্র করে ওইটার মধ্যে, এবং এটা ফ্লুইড করে ড্রেন করতে হয়। দ্যাট ইজ অলসো পার্ট অফ এ সার্জারি। তো মোস্ট লাইকলি কিছু একটা এই ধরনের কিছু করা হয়েছে, যেহেতু এটা স্ট্রোক হয়েছে বলেই। আমি মনে করি না যে এইখানে মানে এই সার্জারি করবে ব্রেইনে, ভিতরে কিছু থাকবে না, বা একটা নাটক, আমার কাছে এটা মনে হয় না। তো মনে হয় যে সত্যি সত্যি একটা স্ট্রোকই হয়েছিল না, এবং এটা হইতে পারে ওই বয়সে না, এই দেশে তো ইয়াঙ্গার বয়সে স্ট্রোক হয়, এবং এটা আমরা প্রতিনিয়তই দেখি এই স্ট্রোক হওয়াটা। এখন এটাতে কতটুকু রিকভার করবে ডিপেন্ড করে যে কত বড় স্ট্রোক, বডির কোন জায়গাটায় এটা এফেক্ট করে, তার উপর ডিপেন্ড করবে এটা রিকভারি, এবং কি আলটিমেটলি কি ফুল রিকভারি হবে, নাকি কোনো রকম ডিফেক্ট থাকবে, যেমন ধরেন কোনো বডি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাবে, নাকি ব্রেনের কগনিটিভ ফাংশন যেটাকে বলি সেটা চলে যাবে, এগুলো ডিপেন্ড করবে। এখনই বলা মুশকিল, আর কিছুদিন না গেলে এটা বলা যাবে না যে কোন দিকে যাচ্ছে উনি। তো এইটুকু আমি বলবো। দ্বিতীয়ত আমি বলবো যে প্রথম যে ইস্যু নিয়ে কথা হয়েছিল আপনার সাথে, যে বাংলাদেশের সব রাডার গুলো যে ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা খুবই দুঃখজনক। একটা স্বাধীন রাষ্ট্র, যার পার্শ্ববর্তী দেশ হলো যেটা আপনার অ্যাজ পার পলিটিক্যাল সায়েন্স, তারা আপনার বন্ধু হতে পারে না, তারা আপনার সবসময় আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এই যে যদি আপনাকে অ্যাটাক করে, আপনার পার্শ্ববর্তী দেশে আপনাকে অ্যাটাক করবে, এবং তাদের হাতে রাডার তুলে দেওয়া, এটা অত্যন্ত মানে যেই আপনি বলেন আমাদের দেশের দেশপ্রেমিক কিছু সেনাবাহিনী এটাতে জড়িত ছিল, তারা এটা দেখছে, দেখেও তারা এটা অবজেকশন দেয় নাই, যেটা হাসিনা করে গেছে। এবং এই জিনিসটাকে আবার আবার ভারতের হাতে তুলে দেওয়া, আমি মনে করি যে এটা তার ন্যাক্কারজনক। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে ইরান এবং ইউএস এবং ইরান ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, ফার্স্ট থিং দে ডু, আপনার এই যে এই জিনিসগুলোকে আগে অকেজো করা হয়। এটাই যুদ্ধের নিয়ম। তো আমার বাংলাদেশে যদি কখনো যদি ভারতের যুদ্ধ হয়, ভারত প্রথম যেটা করবে এই রাডারগুলোকে অচল করে দিবে। এবং এইটা যেহেতু তাদের হাতে অলরেডি, তারা সমস্ত খুঁটিনাটি জানে, আমরা বেসিক্যালি আমাদের সমস্ত গোপন জিনিসগুলি তাদের হাতে তুলে দিচ্ছি, যে ঘটনা করে কোনোদিন যদি তাদের সাথে কোনো অসুবিধা হয় আমাদের, তাদের 2 মিনিটও লাগবে না এই রাডারগুলোকে অকেজো করে দেওয়া। তো এটা আমি মনে করি এটা নিরাপত্তার জন্য একটা বিরাট হুমকি। কোনো দেশই এই জিনিসটা করতে পারে না।
এমন একটা এত বড় একটা ঝুঁকি নিতে পারে না। সেই জায়গায় আমি বলবো তারেক রহমানের এই সরকারকে এটা অত্যন্ত মানে সিরিয়াসলি দেখা উচিত এবং বাংলাদেশের স্পেশালি নিরাপত্তাজনিত যতগুলো ব্যাপার আছে কোনো ব্যাপারে ভারতের কোনো রকম সম্পৃক্ত থাকা এটা আমি মনে করি দেশের স্বার্থের বিরোধী এবং কোনো দেশপ্রেমিক সরকার বা দেশপ্রেমিক কোনো ব্যক্তি বা আর্মি অফিসার কেউই এই জিনিসটা করতে পারে না। যেইটা করবে আমি তাকে ধরে নিব সে আসলে দেশপ্রেমিক নয়, সে ভারতের এজেন্ট। তো এই জায়গায় আমি পরিষ্কার করে বলতে চাই যে এই সরকার উচিত হবে ইমিডিয়েটলি ভারতকে এটা থেকে দূরে ইয়ে করা, এর থেকে সরিয়ে দেওয়া যায় এনি নিরাপত্তাজনিত জিনিস। তৃতীয়ত আসছি যেটা ডক্টর মাসুদ একটা বলেছিলেন যে আমাদের উপর দিয়ে ভারতের বহু প্লেন আসা যাওয়া করে, শুধু ভারতের না অন্যান্য অনেক দেশেরই প্লেন আসা যায়, কিন্তু ভারতের প্লেন হরদম আসা যাওয়া করে এবং যখন একটা দেশের উপর দিয়ে ভারতের প্লেন বা যে কোনো দেশে প্লেন যায় ওই যতটুকু সময় আপনার দেশের উপর থাকবে সেই জন্য একটা ফি দিতে হয়। বাংলাদেশ এটা কোনোদিনই পায় নাই। ক্যালকাটা একটা রাডার ইয়ের থেকে এই জিনিসটা ট্র্যাক করা হতো, যদিও চিটাগংয়ে একটা রাডার বসানো হয়েছিল এগুলো ট্র্যাক করার জন্য, কিন্তু আমাদের বিগত সরকারগুলো এগুলো কোনোদিনই থেকে দেখেনি এবং তার কারণে ভারত প্রচুর পরিমাণে যে দেনা ছিল বাংলাদেশের উপরে সেটা থেকে তারা তাদের দিতে হয় নাই এবং তাদের এইটা একটা বিরাট সুযোগ নিচ্ছে তাদের এয়ারলাইন্সগুলো। তো আমি মনে করি যে এই জিনিসটা এই সরকার দেখা উচিত। আমি যদি জানতাম যে যখন ইংলিশ সরকার ছিলেন তখন ওনারা চিটাগংয়ের রাডারটাকে কার্যকর করেছিলেন এবং তারা স্টার্টেড টু আপনার এই টাকাটা উঠাবার চেষ্টা করছিলেন। আমি জানি না ভারত তখন টাকাটা দিচ্ছে কিনা, যে টাকাটা ভারতে দেওয়া উচিত ছিল, বা অন্যান্য এয়ারলাইন্স থেকে তারা পাচ্ছিল টাকা, এটুকু আমি জানি। কিন্তু এখন যদি আবার সেই চিটাগংয়ের রাডারটা যদি আবার এই কলকাতাতে চলে যায় তাহলে কলকাতায় টাকা নিবে, আমাদের কাছে কিছু আসবে না। তো এগুলো অনেকগুলো জিনিস, তারপরে ডিজেলের ব্যাপারে আপনি বললেন, এগুলো সবকিছু মিলেই প্রথম জিনিস আমি যেটা মনে করি যে বাংলাদেশে এই কারেন্ট সরকার যেটা জনগণের তারা নির্বাচিত সরকার, তাদের উচিত হবে প্রতিটা জিনিস যখন একটা জিনিস তারা ডিসিশন নেবে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বিছাই করা এবং বোঝা যে এটা আমাদের দেশের স্বার্থে কিনা বা স্বার্থের বিরোধী কিনা। দেশের স্বার্থের বিরোধী যে কোনো কাজ বাংলাদেশের জনগণ মেনে নিবে না। বাংলাদেশের 90% যেটা আমি আগে বলেছি তারা ভারত বিরোধী, তারা জানে ভারত কোনোদিনই বাংলাদেশে ভালো চায় না। তেমন কিছু করা উচিত হবে না এই সরকারের, যেটাতে এই সরকারেরই কোশ্চেনেবল হয়ে যাবে এবং এই সরকারকে স্থায়িত্ব বাংলাদেশের সরকার জনগণ দিবে না। যেখানে তারা হাসিনাকে সরাতে 17 বছর লাগলে এই সরকারকে সরাতে বেশি সময় লাগবে না যদি তারা এমন কোনো অপকর্ম করে বসে যেটা দেশের বিরোধী যায়। ধন্যবাদ। ডক্টর মাসুদ, এবার আমরা আপনার কনক্লুশন শুনবো। ডক্টর মুজিব, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার কনক্লুশন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি মাসুদ ভাই। I could hear Mujib bhai, but I cannot hear Jacob Milton bhai. নীরা, আপনি কি মাসুদ ভাইকে বলবেন কনক্লুড করার জন্য? হ্যাঁ মাসুদ ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? না না, মাসুদ ভাই নিজেই আমি তো কি বেরিয়ে গিয়ে আবার ঢুকবো, কারণ দুজনে হ্যাঁ, আমি শুনতে পাও আমার কথা শুনতে পাও? আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাই, কিন্তু আমি আমরা তোমার কথা শুনতে পাচ্ছি যে জ্যাকব মিলি যেটা বলছে যে কনক্লুড করার জন্য আজকে যে আলোচনাগুলো হচ্ছে এটা নিয়ে পুরো জিনিসটা কনক্লুড করার জন্য। আমি অলরেডি কোর্স করেছি, এখন তোমার সময় এসেছে। আচ্ছা, আমার কথা কি জেকব মিল্টন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড। আমি শুনতে পাচ্ছিলাম না। এনিওয়ে, থ্যাংক ইউ যে আজকে একটা আমি তো দেখছি যে প্রায় প্রত্যেকবারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা সামনে নিয়ে আসেন। দিস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের দেশের। রাডার যে কতখানি ইম্পর্টেন্ট, আমরা আরেকদিন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ এটা নিয়ে আলাপ করতে গিয়ে আই উইল টক অ্যান্ড হাউ কস্টলি দোজ থিংস আর। অ্যান্ড ওটা মানুষ, এটা একটা দেশের চোখ কান, এই সেন্সেশন গুলা হচ্ছে রাডার। তো ওই একটা, আর একটা হচ্ছে যে বিভিন্ন দুইটা দেশের মধ্যে সামঞ্জস্যপূর্ণ চুক্তি, সমস্ত চুক্তিগুলো অ্যাসিমেট্রিক, কোনো সামঞ্জস্য নেই। তো এটার একটা আপনি তুলে ধরেছেন, আরো অনেক আছে, কিন্তু আপনি ইউ হ্যাভ ব্রট আউট এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, এই তেলের যেটা আর কি। তো আমার মনে হয় জনতার মধ্যে সচেতনতা আসছে, জনতা আগের থেকে অনেক বেশি, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, জনতা আগের থেকে অনেক বেশি ওয়াকিবহাল। এবং যদি আজকের সরকার এত ঢাক ঢোল পিটিয়ে নির্বাচন করে আসলো, এই নির্বাচনের ব্যাকিং এর যে সরকার, সেই সরকার যদি বাংলাদেশের যতগুলো ত্রুটিযুক্ত প্যাক্ট আছে এগুলো থেকে বের করে নিয়ে এসে দেশটাকে যদি
এগিয়ে নিতে পারে তো ভালো। ন্যাচারালি তার লিডারশিপটা এস্টাবলিশ করার সময়, আপনি যে বললেন যে ওবামা যেমন নিজেকে এস্টাবলিশ করেছিল, তো এরকম এস্টাবলিশ করার সময় আসবে এবং এস্টাবলিশ হবে। যদি সেটা না করে ন্যাচারালি এস্টাবলিশ হবে না। এবং আমি মুজিবের সাথে একমত, জনগণ আবার এরকম পয়েন্টগুলো যখন আসা শুরু করবে এবং দেখা যাবে যে আমাদের দেশের পক্ষে কোনো কাজ হচ্ছে না, এগেইন দি পিপল উইল রাইজ আপ, এগেইন উইল বি সিং অ্যানাদার সিনারিও। আনফর্চুনেটলি আবার একটা খারাপ দিকে যাবে আর কি। তো আমার মনে হয় বর্তমান সরকারের অত্যন্ত ভালো সুযোগ একটা, যে নিজেকে এস্টাবলিশ করা দেশের জন্য। আপনি যদি না বাঁচবেন, তাও দেশের জন্য কাজ করেন। মৃত্যু হয়ে গেলে পরেও আপনি আজীবন দেশের মানুষের মণিকোঠায় থাকতে পারবেন। যেমন ধরেন আলী খামেনি মরে যাবে জানতো, কিন্তু সে কেয়ার করে নাই, দেশের ব্যাপারে সে কেয়ার করে নাই, কোন রকম কোনো দ্বিধা করে নাই। আজকে সে হিরো, বাকি জীবনের জন্য সে হিরো। যতদিন ইরান নামে রাষ্ট্র থাকবে অতদিন সে হিরো। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে ওইটা ভালো নাকি সাময়িক ইন্ডিয়ার সাথে রিলেশনটা ভালো। এই জাজমেন্টটা করে আমার মনে হয় উই শুড কাম আউট অফ অল দি অ্যাসিমেট্রিক ফ্যাক্টস। যত অসম চুক্তি আছে ইন্ডিয়ার সাথে, সমস্ত চুক্তি অসাম্যপূর্ণ, কোনো সাম্য নেই। তো ওইটাতে উই শুড কাম আউট অফ দ্যাট অর নেগোশিয়েটেড টু দি লেভেল। ধন্যবাদ। জেকব ভাই, আপনার কোনো কথা শুনতে ওকে, পাচ্ছিলাম না। হ্যাঁ, ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব, আমি আপনাদের দুজনের প্রতি অনেক কৃতজ্ঞ, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার কথা বলবো। এবার নীরা, আপনাকে কনক্লুড করার জন্য বলবো। জি, থ্যাংক ইউ জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক সুন্দর আলোচনা করেছেন এবং এত মানে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলা হয়েছে, মুজিব ভাই এবং মাসুদ ভাই খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন এবং বলছেন। আসলে আপনি যে পয়েন্টগুলো আনেন সত্যিকারের প্রশংসিত। যারা বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের জনগণকে যারা ভালোবাসবে, তারা আপনার এই কথাগুলো মূল্য দিবে এবং কথাগুলো শুনবে। শুধু শোনাতেই মানে বদ্ধ থাকা না, এই কথাগুলো মানে শুনে সামনে কি করতে হবে এই বিষয়গুলো আপনার প্রতিটা মানে প্রোগ্রামের মধ্যেই থাকে। সেখান থেকে মানে পিক করা বা তুলে নেওয়া, যেটা বলবো সেটা হলো আমার একটাই কথা, সেটা হলো যে এই রাডারের সাবজেক্ট নিয়ে আপনি যে বিষয়টা সামনে আনছেন, আমি এটা জনগণের দিকে তাকিয়ে এই কথাটা বলতে চাচ্ছি। সেটা যে এখন আমি মনে করি যে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই বিষয় নিয়ে কথা বলা। কারণ আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে থাকতে চাচ্ছি। এই যে রাডারের সাবজেক্ট যেগুলো আছে, এগুলোকে আমার ভিতরে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে ফেলেছে। যে বর্তমানে এই রাডারের কথা শুনে মনে হচ্ছে যে বর্তমান সরকার সে কোনো অবস্থাতেই স্বাধীনভাবে আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারবে না। প্রতিটা ক্ষেত্রেই সে যেটা ভালো করতে যাবে সেখানেই তার বাধা আসবে। কারণ এই রাডারগুলো যে পার্শ্ববর্তী দেশ বসিয়েছেন, সে আমাদের দেশের ভালোর জন্য এগুলো বসাননি। এগুলা একদম ক্লিয়ার হয়ে গেছি আমরা বাংলাদেশের জনগণ, যে রাডারগুলো বাংলাদেশে বসিয়েছেন পার্শ্ববর্তী দেশ, এটা আমাদের বাংলাদেশের মঙ্গলের জন্য বসাননি, এটা তাদের স্বার্থ উদ্ধারের জন্য বসিয়েছেন। এই জন্য আমি বলবো যে বাংলাদেশে এই স্বৈরাচারের আমলে যতগুলো চুক্তি করা হয়েছে, প্রতিটা চুক্তি বাতিল করতে হবে। এবং এই চুক্তি যদি বাংলাদেশের মাটিতে কোনো আইনজীবী বা কোনো এই যে আমাদের আইন বিভাগ যদি এই বিষয়টা দেখে কোনো কিছু করতে না পারেন, তাহলে ইন্টারন্যাশনালি আমরা নিয়ে আসার চেষ্টা করব যে কি করে এই চুক্তিগুলো বাতিল করা যায়। আজকে যদি বর্তমান সরকারের পক্ষে আমরা এই কাজগুলো করতে না পারি, আমাদের বাংলাদেশ সুষ্ঠুভাবে চলবে না। এটা একদম লিখিত নেন। গত 17 বছর যে স্ট্রাগল আমরা করেছি, তার চেয়ে আরো বেশি স্ট্রাগল আমাদের করতে হবে যদি এই অসম চুক্তিগুলো বাতিল করা না হয়। ধন্যবাদ দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা চমৎকার বলেছেন। মাসুদ ভাই, আপনি ফিরেছেন, আমি অত্যন্ত খুশি। একটা কারণে আমি এমনি লং কনক্লুড আমি করতে চাই না, আমি আপনার সাথে একটু সামান্য আলোচনা দিয়ে আজকে শোটা শেষ করব।
আপনি কি সত্যিকার অর্থে মনে করেন আপনি আর আমি আমাদের দুইজনার বা নীরার আমাদের ফিলিংস আছে, আমরা তারেক রহমানের সফলতা চাই? এই মুহূর্তে তারেক রহমানকে বাংলাদেশে একটা মেজরিটি পোর্শন ভোটাররা তাকে ভোট দিয়ে ওখানে পাঠিয়েছে। ভোটের অনিয়ম নিয়ে আমি কথা বলবো না, কিন্তু এই মুহূর্তে ওনার কাছে জনগণের ম্যান্ডেট আছে। এখন সমস্যাটা একটা জায়গায়, কি মনে হয় he is in a position to take any risk for the sake of the country? মাসুদ ভাই, আপনি মনে করেন কিনা যে উনি রিস্ক নিবে? আপনি কিছুক্ষণ আগে বলছেন আলী খামেনি উনি আমাদের কাছ থেকে হয়তো পৃথিবীতে আর নাই, কিন্তু উনি ইতিহাসের মধ্যে নিজেকে এমন ভাবে সেটেল করে গেছেন, হি বিকাম হিউজ মনুমেন্ট ইন দ্য মিডল ইস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইরান। আপনি মনে করেন কিনা তারেক রহমান এ ধরনের একজন রিস্ক টেকার? উনি করবেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু ওনার করা উচিত বলে আমি মনে করি। হি সান অফ মেজর জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান একজন অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বের, বাংলাদেশের নামকরা ওয়ান অফ দি বেস্ট প্রেসিডেন্টস। উনি দেশটাকে অত্যন্ত সুন্দরভাবে চালিয়েছিলেন, মানুষের মনের কোঠায় উনি বেঁচে আছেন। এবং ওনার নামে এবং ওনার স্ত্রী যিনি, তিনিও ভালো করেছিলেন, বেগম জিয়া, তাদের নামে আজকে তারেক রহমান ওইটাকে পুঁজি করে হি হ্যাজ কাম আপ। তাহলে ওনাকে বুঝতে হবে যে দেশের জন্য এমন কিছু করতে হবে, তাতে রিস্ক নিতে হতে পারে, এবং রিস্কটা জীবনের উপর দিয়ে হতে পারে। কিন্তু জীবনটা কি বেশি মূল্যবান দেশের দায়িত্বের চাইতেও? তো অনেকেই যারা বীর তারা মনে করে না, তারা এগিয়ে যায়। তা আমি মনে করি যে এখনো কয়েকদিনের মধ্যেই বিচার করার সময় আমার চলে আসে নাই, বাট আই উইল ওয়াচ অ্যান্ড আই উইল থিঙ্ক অ্যান্ড আই উইল হোপ দ্যাট তারেক রহমান সাহেব যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবেন। এবং কিসের ভয়টা কিসের? মানে কোনো ইন্ডিয়া কি করতে পারবে, ওয়াস্ট কি করতে পারবে, সবচেয়ে খারাপ কি করতে পারবে? তাকে গোপনে গুপ্ত হত্যা এগুলো করতে পারবে? আশা করি কখনোই করতে পারবে না, বাট করতে পারবে। দ্যাট ইজ দ্য ওয়াস্ট। যদি এটাও হয় তাহলেও তার দেশের ব্যাপারে কম্প্রোমাইজ করা ঠিক নয়, কারণ দেশের পক্ষে কম্প্রোমাইজ না করে যারা চলে গেছে সেই সব বীরদেরকে মানুষ কখনো কোনোদিন ভুলে নাই, সারা জীবন শ্রদ্ধার সঙ্গে দেখে গেছে। এটা একটা বিরাট বড় মৃত্যু, আলী খামেনির যে মৃত্যু, এটা মরলে এইভাবে মরতে হয়। দ্যাট ইজ এ কাইন্ড অফ ডেথ, যে সারা জীবন বাকি জীবন পৃথিবী যতদিন থাকবে মানুষ মনে রাখবে। যে আপনি কি মনে করেন হাসিনাকে কেউ মনে রাখবে বাংলাদেশে? আর কিভাবে মনে রাখবে? এভাবে মনে রাখা আর আলী খামেনির মতো বিদায় নেওয়া, এটা ভাবে মনে রাখা, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দুইটা ভাবে মানুষকে মনে রাখে। আপনি ডেফিনেটলি জানেন যে হিটলারকে মানুষ কিভাবে মনে রেখেছে। আপনি জানেন যে ইরানের শাহকে বা পিনোশিওকে, এদেরকে মানুষ কিভাবে মনে রাখে। ধিক্কারের সঙ্গে মানুষ মনে রাখে, এদেরকে অত্যন্ত ধিক্কারের সাথে মনে রাখে। আপনি নিশ্চয়ই জানেন যে যারা পৃথিবীতে ভালো কাজ করে যায়নি তাদেরকে মনে রাখে। ভাই, ছবি তো যে বোর্ডে ফার্স্ট হয় তার ছবিও আসে, যে রাস্তায় চুরি করে ধরা পড়ে তার ছবিও আসে। তো দুইটা তো দুই জিনিস। যে বোর্ডে ফার্স্ট হয় তারটা নিয়ে মানুষ মিলাদ দেয়, আনন্দ করে, আর যে চুরি করে ধরা পড়ে তাকে মানুষ অ্যাভয়েড করে, আর কখনো এর সঙ্গে যেন আমার দেখা না হয়, বাবা এটা চোর। তো ছবি আসা মানে ইকুয়াল হয়ে গেল না, দুইটা দুই পক্ষের হয়ে গেল আর কি। মৃত্যু হয়ে যাওয়া মানে একরকম হলো না। কিসের জন্য মারা গেল শেখ হাসিনা? যার জন্যই মারা যাক না কেন, আজীবন মানুষ মনে রাখবে এত বড় হৃদয়হীন পাপী খুনি বাংলাদেশে না। আমি তো যতদূর পড়াশোনা করেছি, আমার পড়াশোনা অত্যন্ত নগণ্য, বাট যতদূর পড়াশোনা করেছি পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর কোনো মহিলা আমি দেখিনি। নাম্বার ওয়ান। এত ভয়ঙ্কর কোনো মহিলা আমি ওইভাবে মনে রাখবো। বেশিরভাগ মানুষ সেভাবেই তাকে মনে রাখবে। তাকে আপনি ভয়ঙ্কর বলছেন মাসুদ ভাই, আমি ভয়ঙ্কর না বলে আপনি যদি অনুমতি দেন আমি বলতে চাই জঘন্য। জঘন্য শব্দটা আমি ব্যবহার করতে চাই, জঘন্য। অনেকগুলি অ্যাডজেক্টিভ আসে, আপনি দুইটাই কারেক্ট। সে ভয়ঙ্কর এবং জঘন্য একটা মহিলা, তাকে সেভাবেই মনে রাখা হবে। তো তার আর ওইটার থেকে সে যা করে গেছে বাংলাদেশের সাথে, এত বড় ট্রিজন, এত বড় ট্রেইটার, এত বড় বিশ্বাসঘাতিনী, মির্জাফরকে মানুষ মনে রাখে না? রাখছে তো মনে। এখনো মির্জাফরের কবরে গিয়ে দেখবেন, এখনো যদি যান আপনি রাজশাহী থেকে ওই দিক থেকে যদি আপনি চলে যান, গিয়ে যদি মির্জাফরের যে জায়গাটা আছে ওখানে জুতা থাকে, জুতা স্যান্ডেল, এখনো মানুষ গিয়ে তার স্যান্ডেলটা ফেলে দিয়ে আসে এখনো। দ্যাটস হোয়াট মির্জাফর ইজ। আমি এইখানে শুধুমাত্র যারা ধর্মে বিশ্বাস করে তাদের জন্য বলি
যে নবীজি একবার একজন মানুষকে মৃত্যুর পরে দেখছিলেন, এবং উনি দেখলেন যে ওইখানে মোর দ্যান 100 পিপল তার কবর দিয়ে তাকে খুব ভালো লোক বলতেছিল। নবীজি বললেন আমিন। তখন তার সাথীরা জিজ্ঞেস করলেন যে আপনি এটা কেন বললেন হুজুর? উনি বললেন যে মানুষ যখন একজন মানুষকে, বেশিরভাগ মানুষ যখন তাকে ভালো বলে, আল্লাহর কাছে এটা ভালো হিসাবেই কবুল হয়ে যায়। যদি খারাপ বলতো তাহলে আল্লাহর কাছে এটা খারাপ হিসাবেই কবুল হয়ে যায়। আমি যতদূর আমি পড়াশোনা করে বলছি, নবীজির সম্পর্কে কথা বলতে গেলে অত্যন্ত সাবধানে বলতে হয়। তো আমার যতদূর পড়াশোনা করেছি সেটা হচ্ছে যে নবীজি ক্লিয়ার কাট বলেছেন যে মানুষ কি বলে দ্যাট ইজ রেজিস্টার্ড টু আল্লাহ। তো মানুষ কি বলে শেখ হাসিনাকে বোঝেন না, মানুষ কি বলে মীর জাফরকে বোঝেন না। তো মীর জাফর মানে সে হচ্ছে মহিলা সংস্করণ। মীর জাফর তো মানুষ মারেনি এভাবে, বাট সে তো এত বেশি অন্যায় করছে, সে মীর জাফরকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশে হাসিনা নামে এরপরে বাচ্চাদের নাম রাখা হবে না কখনো। দেখেন জাফর নামে রাখা হয় না কেন? মীর বংশ যদি যান, ওই বংশে জাফর নামে কাউকে নাম রাখা হয় না। নাই, একটা পাবেন না, খুঁজে পাবেন না। মীর জাফর নাম পাইছেন নাকি? কেউ রাখে না মীরের ওই বংশে, তারা জাফর নাম রাখে না, রাখবে না। তো শেখ আর কেউ হাসিনা রাখবে না। কারো বাচ্চা যদি হয় হাসিনা নাম আর রাখবে না, নো মোর। এভাবেই তাকে মনে রাখা হবে। আর কেউ তারেক রহমানের ব্যাপারে আপনার আমাদের যে আশাবাদ, তারেক রহমান he can decide exactly what we don't know what is in his mind, that what he like to do, but he's in a crossroad. আমরা জানি অনেক রিস্কের মধ্যে সে আছে, এটাও আমরা জানি, কিন্তু তার কাছে জনগণের ম্যান্ডেট আছে, জনগণের সমর্থন আছে। তার বাবার প্রতি জনগণের দোয়া ছিল, তার মায়ের প্রতি দোয়া আছে, তার নিজের জন্য তার দোয়া আছে। এই মুহূর্তে তারেক রহমান চাইলে হি ক্যান বিকাম এ লিজেন্ড, হি ক্যান। এখন যদি বেঁচে থাকে সে গাজী হবে, মরে গেলে সে হবে শহীদ। আমার মনে হয় দুটোই তার জন্য সম্মানের। রিস্ক নেওয়া আমার মনে হয় ওয়ার্থ ইট। আপনি That's মনে right. করেন কি? না, 100 বার দেশের জন্য রিস্ক নেবো না, কার জন্য নেব? আলটিমেট জায়গাতে আল্লাহ তাআলা নিয়ে গেছে। আল্লাহ তাআলা যে সম্মান আল্লাহ তাআলাই দেন, সম্মান আল্লাহ তাআলা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি অপদস্থ করেন। সম্মানিত করেছে, কিন্তু অপদস্থ করার রাস্তায় যেন না। আজকের সাবজেক্টের উপরে বেস করে আপনি একটা সাজেশন তারেক রহমানকে অফার করেন। আমি একটা অফার করব, নীরা একটা অফার করবে, তারপরে আমি শেষ করব। একটা সাজেশন। প্রথমত হি হ্যাজ টু সলিডিফাই তার চারপাশের লোকজনের মধ্যে প্রচন্ড, যেমন ধরেন আমি মনে করি আর কি, এটা উনি জাজ করবেন, আমি মনে করি যে ওই যে ভারত থেকে যে আসলো কি নাম ওনার, সালাউদ্দিন। সালাউদ্দিন এখন ওই যে শিশির মনির তো তার টেপ শুনিয়ে দিয়েছে, শোনেন নাই? সালাউদ্দিন এখনো চেষ্টা করছে এই যে গণভোট এই সমস্ত জুলাই সনদকে করা যাবে না ইন্ডিয়ান ডিরেকশনে। তো ইন্ডিয়ান ডিরেকশনের যে সমস্ত লোকরা রয়েছে তার পাশে, হি নোজ ইট, হি হ্যাজ টু গেট রিড অফ দেম গ্র্যাজুয়ালি। একবারে তো করতে পারবে না, বাট হি হ্যাজ টু শো দ্যাট হি ইজ ডুইং ইট। এবং অনেকে সাবধান হয়ে যাবে, তাদেরকে বের করে প্রথমে নিজের চারপাশটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে দেন টেক দি ডিসিশনস ফর দি কান্ট্রি, এবং কান্ট্রির জন্য যে সিদ্ধান্তগুলো নেবেন শুধুমাত্র, এবং মেক দেম অল ট্রান্সপারেন্ট, যে আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন, জনগণকে জানিয়ে দেন। জনগণের চেতে তো বলার কারণ নাই। আপনি জনগণকে জানান যে জনগণের পক্ষে আপনি এটা করছেন, তাতে যদি মানে সবচেয়ে বড় রিস্ক নিতে হয়, আমি মনে করি তা নেওয়া উচিত। ওকে নীরা, আপনি যদি একটা সাজেশন তারেক রহমানকে করেন কি করবেন? আপনি মাসুদ ভাইটা শুনছেন। জি, থ্যাংক ইউ জেকব ভাই। আসলে মানে আমি তো মানে কি সাজেশন করব, সাজেশন করার যোগ্যই আমি মনে করি না আমার নিজেকে। এই তবে যেটা বলতে পারি সেটা হলো যে মাসুদ ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে তার কাছের যে মানে ইন্টেরিয়র যে কাঠামো যেটা, ওটাকে শক্তিশালী করতে হবে। ওটা মানে এখন শক্তিশালী এই জন্যই করতে হবে। আমার মনে হয় না সে এখন পর্যন্ত দেশে পা ফেলার পর বুঝতে পারছে কে তার আপন কে তার পর। এই যে আমি খুব সস্তা ভাষায় বললাম আপন পরের বিষয়টা, এই বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি যে তার টিমকে যে সে যে যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার জন্য যে টিমটাকে তার শক্তিশালী করতে হবে, এই বিষয়টাকে আমি বুঝাইতে চাচ্ছি। আরেকটা হলো যে আমার সাজেশন যে যত রকমের চুক্তি করা হয়েছে বিগত দিনগুলোতে, সেই চুক্তিগুলোকে
যেটা বাতিল না করলেই না, সেটা মানে রেখে বাকি যতগুলো আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য ক্ষতিকর, সেগুলোকে বাতিল করে দেওয়া, তাহলে তার ফাইটটা ক্লিয়ার হবে। ধন্যবাদ। মাসুদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পরিষ্কার, আপনারা শুনতে পাচ্ছি। ওকে, এবার আমি কনক্লুড করি। ডক্টর মাসুদ, আপনার সাজেশনটা ফ্যান্টাস্টিক। আমি শুধু আপনার সাজেশনের সাথে একটা জিনিস অ্যাড করব। ডক্টর মাসুদ বলছে গ্র্যাজুয়ালি তার পাশ থেকে এই লোকগুলোকে সরাতে। আমি এটার বিরোধিতা করব, কারণ গ্র্যাজুয়ালি যদি করতে যান, তারা টের পাবে, ষড়যন্ত্র করবে, আপনাকে ফেলে দেবে। কোন সময় ক্যান্সারের জন্য যদি রুগীর পেট কাটেন, মাথা কাটেন, একটু করে কাটবেন না, পুরোটা সার্জারি করে ফেলেন। আপনি যদি পুরোটা সার্জারি করেন, আপনি সার্ভাইভ করবেন। তারেক রহমান, আপনার জন্য আমার সমর্থন আছে। তারেক রহমান, আপনার জন্য আমার দোয়া থাকবে। আপনি শুধু একটা কাজ করেন, আপনার চারপাশে ভারতের সাথে কানেক্টেড লোককে আপনি আইসোলেটেড করে ফেলেন। আপনার সিকিউরিটিটাকে আপনি আপবিট করেন। সিকিউরিটিটা আপবিট করার পরে আপনি ইন্ডিয়ান কানেক্টেড আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন, সামাও বায়েদ, আব্দুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ, টুকু চৌধুরী, ওয়ারেভার, এদেরকে একই দিনে একই সময়ে না জানিয়ে হঠাৎ করে তাদেরকে স্যাক করুন, এবং তাদেরকে রিপ্লেস করার জন্য আপনাকে আমার একটা সাজেশন, টেকনোক্রেট খুঁজে বের করেন, যারা বিএনপি করে না, যারা রাজনীতি করে না। টেকনোক্রেট, যোগ্য, অভিজ্ঞ, দূরদর্শী লোকজনদেরকে খুঁজে বের করুন, তাদেরকে দায়িত্ব দেন। দরকার হলে বিদেশি কাউকে এনে মন্ত্রিত্বের চাকরি দেন। বাংলাদেশের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে। তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে আপনি যোগ্যতাও পাবেন, লয়ালটিও পাবেন, আপনি তাদের কাছ থেকে সবকিছু পাবেন। আপনি ইন্ডিয়ান যারাই আছে, ইন্ডিয়ার সাথে কানেক্টেড, স্পেশালি আমির খসরু মাহমুদ, স্পেশালি সালাউদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু, ইকবাল হোসেন টুকু সহ যারা আছে, তাদেরকে একই দিনে একই সাথে আপনি রিপ্লেস করেন। রিপ্লেস করার আগে আপনার সিকিউরিটিটা একটু বিফ আপ করেন। আপনার যে চিফ সিকিউরিটি অফিসার আছে, ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, আমি ওনার বদনাম করব না, কিন্তু আমি কেন যেন মনে হয় ওনার কিছু দুর্বলতা আছে ওনার স্ত্রীর জন্য। ওনার স্ত্রী ভারতের রয়ের কাছে বাধা আছে, ভারতের কাছে আটকা আছে। আর আপনার সিকিউরিটি যদি একটু বিফ আপ করতে পারেন, তারপরে ভারতীয়দেরকে একই দিনে কানেক্টেড এই লোকগুলোকে যদি আপনি রিপ্লেস করেন, এরপরে আপনার দল থেকে মন্ত্রী বানাতে হবে এমন কোনো কথা নাই। পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, দরকার হলে বিদেশ থেকে লোকজনদেরকে নেন। বিদেশি নাগরিক হোক, বাংলাদেশি আমেরিকান না, বাংলাদেশি ইউরোপিয়ান না, সাদা চামড়ার কাউকে নিয়ে যদি দরকার হয় টেকনোক্রেটদের খাতায় ওখানে তাদেরকে মন্ত্রী বানায় দেন। বাংলাদেশের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে। সেক্ষেত্রে আপনি যে লয়ালটি পাবেন, আপনি যে প্যাট্রিয়টিজম পাবেন ওই লোকগুলোর কাছ থেকে, আপনার দলের বা দেশের, তাদের কাছ থেকে এগুলো পাবেন না। আজকের আর দীর্ঘায়িত করব না, এই ছিল আমাদের শো। আমি ডক্টর মাসুদ অন্য কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাওয়ার আগে সরি মাসুদ ভাই, আপনি কি কিছু অ্যাড করবেন? না না না, ধন্যবাদ। আমাদের দেশের বড় ক্রান্তি লগ্ন, বড় সন্ধিক্ষণ, আমরা একটা ক্রস রোডে আছি, যেটা আপনি বলেছেন। এখান থেকে দুইটা দিকে যাওয়া যায়। একটা হলো কঠোর একটা দিক,